হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আচ্ছা, তোর বন্ধু তো কলেজে গেছে, তাই আসতে হয়তো দেরি হচ্ছে। চল বাসায় ফিরে যাই। কতদিন তুই বাসায় ছিলিস না, তাই বাসাটা কেমন যেন মলিন হয়ে গেছে। আর কাল তো তুই কলেজে এমনিতেই যাবি, তখন শামীমের সাথে মন ভরে কথা বলিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো। তারপর আমরা দুজন বাসায় এসে সবার সাথে অনেক গল্প করলাম। সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি এতদিন কোথায় ছিলাম, তাই সবাইকে সবকিছু সত্যি বলে শান্ত করলাম। অনেকদিন পর আমি আমার রুমে আসলাম। রুমটা ঠিক আগের মতোই সাজানো গোছানো আছে, হয়তো আম্মুই গুছিয়ে রেখেছে। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম নীলাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। অনেকক্ষণ এগুলো নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ অনেক ভালো একটা বুদ্ধি মাথায় চলে আসলো। আর বুদ্ধিটা হলো, আমি যখন ওই কলেজে নতুন গাড়ি এমনকি দামি ব্র্যান্ডের পোশাক পরে যাব, তখন আমি শিওর নীলা আমাকে দেখে চোখ ফেরাতেই পারবে না। তারপর ওর সাথে আস্তে আস্তে ভালোবাসার অভিনয় করে নিষ্ঠুর ভাবে ছ্যাঁকা তৈলাক্ত। আর তখন নীলা ওই ছ্যাঁকা খেয়ে পুরো বাঁকা হয়ে যাবে। তখন নীলা এবং ডালি দুজনই বুঝবে কারোর সাথে ভালোবাসার অভিনয় করলে সে কতটা কষ্ট পায়। আর সেই কষ্টটাই আমি নীলাকে দিতে চাই, যাতে নীলার কষ্ট দেখে ওর বোন ডালিও কষ্ট পেয়ে ভুলটা বুঝতে পারে। তারপর এদিকে ভাইয়াকে আমি যে গাড়িটার কথা বলেছিলাম, সেই গাড়িটা ভাইয়া কিনে ফেললো। তারপর আমরা একটা অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রান্সফারও করে দিল। ভাইয়া গাড়িটা যখন বাসায় নিয়ে আসলো, তখন গাড়িটার সামনে থেকে দেখি খুবই ভালো লাগছে, কারণ গাড়িটা আসলেই খুব সুন্দর। কথায় আছে না, যেমন দাম তেমনই তার পণ্য। তারপর বিকেলে আমি আর ভাইয়া শপিং করতে গেলাম। আর আমরা যেখানে শপিং করতে এসেছি সেখানকার সবকিছু অনেক ব্যয়বহুল, তাই চাইলেও অনেক বড় লোকরাও সেখান থেকে শপিং করতে পারে না। আমরা শপিং করে শেষ করে বাসায় চলে আসলাম। আজ বাবা এবং আম্মু আমাকে একটু বেশি কেয়ার করছে, তাই আম্মু রাতে আমাকে নিজ হাতেই খাইয়ে দিল। আর বাবাও তার প্লেট থেকে খাইয়ে দিতে লাগলো। তখন নিজেকে ছোট বাচ্চা মনে হচ্ছিল। আর ভাইয়া এসব দেখে আম্মু এবং বাবাকে উদ্দেশ্য করে বলল, হা হা, আমি আর ছেলে না, তাই আমার ভাগ্যে এভাবে খাবার জুটবে না। আরে এভাবে বলছিস কেন? তুইও আমাদের হাতে খাবি, বললেই তো হয়। কথাটা বলেই আম্মু ভাইয়াকে খাইয়ে দিতে লাগলো। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। আজ নীল ব্লেজার পরেছি, যেটা গতকাল রাতে কিনে নিয়ে আসছিলাম। তখন ভাইয়া আমার গায়ে ব্লেজারটা দেখে বলল আমি নাকি এই ব্লেজারটা অনেক সুন্দর লাগছে। যাই হোক, আজ আর আমি সেই নীরব নেই। আজ আমি কোটিপতি বাবার ছোট ছেলে নীরব। আমি বাবা আম্মু এবং ভাইয়াকে বলে গাড়ি নিয়ে কলেজে গেলাম। আমি গাড়িটা নিয়ে কলেজের গেট দিয়ে ঢুকতেই কলেজের যত ছেলে মেয়ে বাইরে ছিল সবাই আমার গাড়ি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আর বন্ধুদের কাছে বলা বলি করছে, দেখ দেখ কে যেন বিএমডব্লিউ নিয়ে আসছে। কথাগুলো বলেই তাকিয়ে আছে। আর এমনিতেও আমি একটু দেরি করে এসেছি, কারণ এই সময়ে সবাই এখন আড্ডায় থাকে। এমনকি নীলাও তার বান্ধবীদের সাথে আড্ডা দেয়, তাই একটু দেরি করেই এসেছি যাতে সবাই আমাকে দেখতে পারে। আমি কলেজের ভেতরে গাড়ি নিয়ে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন আমি গাড়ির ভেতর থেকে নীলার দিকে তাকিয়ে দেখি নীলা এবং ওর বান্ধবীরাও অবাক হয়ে তাকিয়ে আছে। আর এদিকে শামীম এবং সাদিকা ক্যান্টিনেই ছিল, তাই ওরা দুজনও আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সঙ্গে করে ড্রাইভার নিয়ে আসছি, তাই চোখে কালো সানগ্লাসটা পরেই গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বললাম আমি গাড়ি পার্কিং করে রাখতে। তারপর আমি সবার দিকে সানগ্লাসের মধ্যে দিয়ে আর চোখে তাকিয়ে দেখলাম সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমি তখন নায়কের মতো ভাব নিয়ে ক্যান্টিনে গেলাম, কারণ ওখানে শামীম এবং সাদিকা বসেছিল। শামীম আমাকে দেখে অনেকটাই অবাক হয়ে তাকিয়ে আছে। এক কথায় চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। তখন আমি শামীমের কাছে যেতেই শামীম উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন শামীমের কাছে গিয়ে সানগ্লাসটা খুলে শামীমকে বললাম, কেমন আছো শামীম? শামীম এখনো বিশ্বাস করতে পারছে না আমি ওর সামনে এই লুক নিয়ে দাঁড়িয়ে আছি। তাই আমি ওকে আবারও বললাম, কি হলো, কথা বলছো না যে? শামীম এবার সঙ্গে সঙ্গে বলল, নীরব, তুমি এতদিন কোথায় ছিলে আর তোমার ফোন বন্ধ ছিল কেন? সব পরে বলছি, আগে কফি নিয়ে আসি। কথাটা বলেই 3টা কফি নিয়ে আসলাম। আর তখনই দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে। আমি কফি নিয়ে এসে সাদিকাকে বললাম, তো সাদিকা কি অবস্থা তোমার? জি ভাইয়া ভালো, কিন্তু হঠাৎ আপনি এই লুকে? কেন, খারাপ লাগছে? আরে না, খারাপ লাগবে কেন? আপনাকে খুব সুন্দর লাগছে, কিন্তু হঠাৎ এত দামি বিএমডব্লিউ গাড়ি আর দামি ব্লেজার কোথা থেকে আনলেন? হ্যাঁ নীরব, সত্যি করে বলো তো তুমি কে? কারণ আজ তো তুমি সে গরিব নীরব নেই। এত দামি গাড়ি নিয়ে এসছো, আবার রিচ ব্র্যান্ডের ব্লেজারও পরেছো, এগুলো কোথায় পেলে? আমি শামীমের কথা শুনে মুচকি হেসে বললাম, শামীম তোমাকে আমি সবকিছু সত্যি বলেছিলাম, তাই তুমি আমার সম্পর্কে যা যা জানতে সবই সত্যি ছিল। কিন্তু আমি একটা কথা তোমাকে মিথ্যে বলেছিলাম, সেই মিথ্যেটা হলো আমি গরিব। হ্যাঁ, তখন আমি গরিব ছিলাম কারণ আমি আমার ফ্যামিলি থেকে দূরে চলে এসেছিলাম, কিন্তু আজ আমি আমার ফ্যামিলির সঙ্গে, তাই আজ আমি ধনী।
আর আমরা যেমন তেমন ধনী না, এই দেশের টপ 10টা ধনীর মধ্যে আমরা এই প্রথম স্থানে আছি। তার মানে টপ রিয়েল এস্টেট কোম্পানির মালিক তোমার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। শামীম এবং সাদিকা আমার কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে শামীম বলল, তাহলে সেদিন তুমি নীলাকে কিছু বলে না কেন? তুমি ইচ্ছে করলেই তো নীলাকে তখনই শিক্ষা দিয়ে দিতে পারতে। না, পারতাম না, কারণ আমি তখনই নীরব ছিলাম না, তাই কিছুই বলিনি। কিন্তু এখন আমি ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব ছোট লোক কাকে বলে। আর সবচেয়ে বড় বিষয় হলো, ওকে এবং ওর বড় বোনকে আমি কিছুতেই ভালো থাকতে দেবো না। তুমি ওর বড় বোনকে চিনো কিভাবে? আর সে কি করেছে? কি করেনি সেটা বলো। ওর বড় বোন ডালি চৌধুরী আমার ভাইয়ের সাথে ভালোবাসার অভিনয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর নীলার কাছে যে অডি ব্র্যান্ডের গাড়িটা দেখতে পারছো, সেটা আমারই গাড়ি ছিল। কিন্তু ওই ডালি চৌধুরী ভাইয়াকে পটিয়ে গাড়িটা তার নিজের করে নেয়, তারপর নীলাকে গিফট দেয়। এই জন্যই সেদিন তুমি গাড়ির ভিতরে সাইডের ছবি তুলতে বলেছিলে? হ্যাঁ, এই জন্যই, কারণ আমার গাড়ির দরজার ভেতরে সাইডে আমার নাম লেখা আছে, আর সেই নামটা আমি নীলার গাড়িতে দেখেছি। বলো কি? তাহলে তো ওটা তোমারই গাড়ি। হ্যাঁ ছিল, কিন্তু এখন আর ওটা আমার গাড়ি না। কারণ আমাদের বংশের মধ্যে কেউ যদি কাউকে কিছু দিয়ে দেয়, তাহলে সেটা আর কখনোই ফিরিয়ে নেয় না, যদি সেটা অনেক দামি কিছুও হয়। হ্যাঁ বুঝেছি। আচ্ছা নীরব, তোমার ভাইয়ার নাম তো আসিফ, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি ভাইয়ের নাম জানো কিভাবে? আরে জানবো না কেন? তোমার ভাইয়া এখন একাই তো বড় রিয়েল এস্টেট কোম্পানিটা চালায়, আর আমরা তাকে চিনবো না? আবার দেখো, তোমার ভাইয়াকে নিয়ে দেশ বিদেশে কত প্রশংসা চাইতো। মাঝে মাঝে ফেসবুকে ঢুকলে তোমার ভাইয়াকে দেখতে পাই, কিন্তু আফসোস, ইচ্ছা থাকা সত্ত্বেও সামনাসামনি কখনো তাকে দেখতে পারলাম না। আরে এভাবে বলছো কেন? আমি তো আছি, তাই না? আজকে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। আমার কথাটা শুনে সাদিকা বলল সেও নাকি যাবে। তাই ঠিক করলাম শামীম আর সাদিকা দুজনকে নিয়ে যাব। নীরব, খেয়াল করছো? নীলা কিন্তু তোমার দিকে কিছুক্ষণ পর পরে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। আমি শামীমের কথাটা শুনে সাদিকাকে বললাম, আচ্ছা সাদিকা, আমাকে একটা হেল্প করবে প্লিজ? হ্যাঁ ভাইয়া, বলুন কি করতে হবে। নীলা এবং ওর বড় বোনকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তাই তুমি আমার নামে নীলার কাছে খুব ভালো ভালো কিছু বলবে, যাতে নীলা আমার প্রতি ইমপ্রেস হয়। ভাইয়া মনে হচ্ছে তার আর প্রয়োজন হবে না, কারণ নীলাকে দেখে মনে হচ্ছে ও আপনার গাড়ি এবং নিউ লুক দেখে এমনিতে ইমপ্রেস হয়ে গেছে। দেখছেন না কিভাবে তাকাচ্ছে? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তবুও তুমি একটু ইমপ্রেস করো, তাহলে ও খুব তাড়াতাড়ি আমার জালে পা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওকে ক্লাসে গিয়ে সবকিছু বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখবে কখনো ভুল করে হলেও আমার ভাইয়া, বাবা, এমনকি আমাদের কোম্পানির কথা নীলাকে বলবে না, অন্য কিছু বলে দিও। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। কথাটা বলেই সাদিকা চলে গেল। তারপর ক্লাসের সময় হতেই আমি আর শামীম দুজনেই ক্লাসে চলে গেলাম, আর সাদিকা নীলের কাছে গেল। ওরা সবাই একই ক্লাসে পড়াশোনা করে, তাই ওরা একসাথে ক্লাসে যাবে। আজ ক্লাসে স্যারও আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেছে। কিছুক্ষণ পরপরই আমার দিকে এবং আমার ব্লেজারের দিকে তাকাচ্ছে, হয়তো ভাবছে এই গরিব ছেলেটা হঠাৎ রিচ লুকে কিভাবে আসলো। তারপর ক্লাস শেষে আমি আর শামীম গাড়ির সামনের অংশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলে ফেসবুক চালাচ্ছিলাম। আর তখনই দেখলাম নীলা আস্তে আস্তে আমার কাছে এসে বলল, সেই দিনের ব্যবহারের জন্য আই এম সরি। নীলার কথাটা শুনে মনটা চাচ্ছিল কষে একটা থাপ্পড় দিতে, কিন্তু কিছুই বললাম না। তাই নীলা আবারও বলল, দেখো, সেদিন আমি তোমাকে সত্যিই চিনতাম না। আর তখন তো তুমি কি একটা নোংরা পোশাক পরেছিলে। যাই ওই সব বলেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি নীলার কথাটা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আর আমি এতে কিছু মনে করিনি, একটু ভাব দেখালাম। সত্যি তো? ফেসবুক চালাতে চালাতে বললাম, হ্যাঁ। তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি নীলার কথা শুনে নীলার দিকে তাকে বললাম, সরি, আমি তো আপনাকে ভালো করে চিনি না, আর আপনিও তো আমাকে চেনেন না, তাই ফ্রেন্ড কিভাবে হব? আর এই সমস্যা নেই, চিনে নিব। আর সব মানুষই তো আর সবার চেনা থাকে না, আস্তে আস্তে পরিচিত হয়। নীলার কথাটা শুনে হাসি পাচ্ছে, কিন্তু হাসলাম না। নীলার পেছনে একটু দূরে তাকিয়ে দেখি সাদিকা আমাকে হাত দিয়ে ইশারা করে বলল, ঠিক আছে। তখন আমি মুচকে একটা হাসি দিলাম। কি হলো, ফ্রেন্ড হবে তো? আচ্ছা ঠিক আছে, হব। তো এখন থেকে আমরা ফ্রেন্ড, ওকে? ওকে। নীলা তখনই আমার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, তো আমি নীলা, আর তুমি? আমি নীরব। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ক্যান্টিনে বসে কফি খাই। এখন? হ্যাঁ, এখনই তো। আচ্ছা চলুন। কথাটা বলে নীলার পেছন পেছন যেতে লাগলাম। শামীম আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি, শামীম আর নীলা ক্যান্টিনে বসে কফি খেতে লাগলাম। তো নীরব, তুমি সেই দিন ওই রকম পোশাক পরেছিলে কেন? এমনি ভালো লেগেছিল তাই। ও আচ্ছা। তো আপনার গাড়িটা কিন্তু অনেক সুন্দর। আমার কথাটা শুনে নীলা একটু আফসোস করে বলল, সুন্দর আর কোথায় হলো? যাই হোক,
আপনার গাড়ি কিন্তু অনেক সুন্দর। থ্যাঙ্কস, কিন্তু এইসব কম দামি গাড়ির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কথা শুনে নীলা অবাক হয়ে বলল, এটা কম দামি গাড়ি? হ্যাঁ, তা নয়তো কি, মাত্র 13 কোটি টাকার গাড়ি, তাই অতটা ইন্টারেস্ট নেই। আর কানাডায় আমার পার্সোনাল যে ফেভারিট গাড়িটা আছে সেটার দামই তো 90 কোটি টাকা। আমার কথাটা শুনে নীলা কফি খাচ্ছিল, তাই পুরো কথাটা শুনেই সঙ্গে সঙ্গে কাশতে লাগলো। আমি তৎক্ষণিক নীলার মাথায় হাত দিয়ে বললাম, আস্তে আস্তে খান। নীলার মাথায় হাত দেওয়াতে নীলা আমার দিকে তাকালো, তাই সঙ্গে সঙ্গে আবার হাতটা ফিরিয়ে নিলাম। আর তখনই নীলা মুচকে একটা হাসি দিল। তারপর আজকের মতো আড্ডা দিয়ে চলে যাব। ঠিক সেই মুহূর্তে নীলা আমার কাছ থেকে নাম্বার চেয়ে বসলো, তাই কি আর করার, নীলাকে আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন বাসায় যেতে হবে, তাই শামীম এবং সাদিকাকে নিয়ে আমাদের বাসায় গেলাম। শামীম এবং সাদিকা আমাদের বাসাটা দেখে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো, তাই আমি ওদের বাসার ভেতর নিয়ে গেলাম। শামীম বাসার ভেতরে গিয়েই অবাক হয়ে বলল, ওয়াও, বাসাটা তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। তারপর আম্মু আমাদের 3 জনের জন্য নাস্তা নিয়ে আসলো। আমরা কোনো মতে নাস্তা করে বাসা থেকে বের হলাম, কারণ সাদিকা এবং শামীম ওরা ওদের বাসায় ফিরে যাবে। পরের দিন সকালে আমি কলেজে গিয়ে দেখি নীলা খুব সুন্দরভাবে সেজেগুজে এসেছে। নীলাকে দেখে আমি চোখ ফেরাতেই পারছিলাম না, তাই আমি শামীমকে নিয়ে ক্যান্টিনের এক সাইডে বসেছিলাম। আর তখনই নীলা আমার পাশে চেয়ারে এসে বসলো, কেমন আছেন নীলা? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই। তো নীরব, তুমি আমাকে আপনি করে বলো কেন? তো কি করে বলবো? তুমি করে বলবে। আমি তুমি করে বলতে পারবো না, কিন্তু কেন? কারণ তুমি শব্দটা হচ্ছে ভালোবাসার আবির্ভাব, তাই আমি চাই তুমি করে বলতে পারবো না। নীলা আমার কথাটা শুনেই আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি করে বললে যদি ভালোবাসা আবির্ভাব হয়, তাহলে তুমি আমাকে তুমি করেই বলবে। এতে আমি অনেক খুশি হব। আমিও তখন নীলার চোখের দিকে তাকিয়ে বললাম, ভালোবাসার আবির্ভাব কেন ঘটাবো? আমাকে ভালোবাসার মতো তো কেউই নেই। কে বলেছে কেউ নেই? একবার সুযোগ দিয়েই দেখো ভালোবাসতে পারি কিনা। নীলা কথাগুলো বলতে বলতে আমার অনেকটা কাছে চলে এসেছে, তাই সেটা দেখে স্বামী হা হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, সুযোগ একটা দেওয়া যেতেই পারে। নীলার চোখের দিকে তাকিয়ে বললাম। আমার কথাটা শুনেই নীলা আমার আরো কাছে এসে চোখ বন্ধ করে আমার ঠোঁটের সঙ্গে ওর ঠোঁট মিলিয়ে দিতে লাগলো। আর তখনই আমি সঙ্গে সঙ্গে দুই ঠোঁটের মাঝখানে হাত দিতেই নীলা আমার দিকে তাকিয়ে রইলো। আর তখনই আমি বললাম, আরে আরে কি করছেন? আশেপাশে মানুষজন তো দেখছে। নীলা আমার কথাটা শুনেই আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তাকিয়ে আছে, তাই কিছুটা লজ্জা পেয়ে বলল, আচ্ছা চলো না আজকে কোথাও ঘুরতে যাই আমরা। নীলের কথাটা শুনে স্বামী আমাকে চোখের ইশারা দিয়ে যেতে না করলো, আর এমনিতেও আমি যেতাম না। তাই নীলের কথার উত্তরে বললাম, না না, আজকে তো আমি কোথাও যেতে পারবো না, আজকে একটু কাজ আছে। কাজ? আজকে আবার কি কাজ? এই তো এখন বাসায় গিয়ে বাবার সঙ্গে দূরে ব্যাংকে যেতে হবে, তারপর ওই দূরে ব্যাংক থেকে 50 কোটি করে মোটে 100 কোটি টাকা ওঠাতে হবে। পাম দিলাম যাতে আরো বেশি ইমপ্রেস হয়। স্বামী আমার কথাটা শুনে অন্যদিকে তাকিয়ে মিটে মিটে হাসছে, আর নীলা আমার এই কথাটা শুনেই অনেকটা অবাক হয়ে বলল, 100 কোটি টাকা? হ্যাঁ 100 কোটি। কিন্তু এত টাকা দিয়ে করবে? জানি না, কিন্তু বাবা বললো ব্যবসার কাজে লাগবে। ও আচ্ছা। কথাটা বলে আমার দিকে তাকিয়ে রইলো। আচ্ছা, তো আমি আজ উঠি, কাল দেখা হবে। কথাটা বলে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আর তখনই নীলা বলল, নীরব, রাতে কিন্তু কল দিব। আচ্ছা তো এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। কথাটা বলতেই আমি আর শামীম উঠে আমার গাড়ির কাছে গেলাম। আজ ড্রাইভার নিয়ে আসিনি, তাই শামীমকে পাশে বসিয়ে ওর বাসায় নামিয়ে দিয়ে আসবো। নীরব, দেখছো নীলা কি জিনিস? তা তো দেখতেই পেলাম। নীলা ওর বোনের মতোই লোভী, কিন্তু আমি কখনোই ভাইয়ার মতো হব না। আমি ওদের উচিত শিক্ষা দিবই। হ্যাঁ ঠিক বলছো, ওদের একটা উচিত শিক্ষা দিতেই হবে। জানো শামীম, ভালোবাসা কিন্তু গরিব বা ধনী দেখে হয় না। ভালোবাসা হচ্ছে নিষ্পাপ, যদি সেটাকে নিষ্পাপ রাখতে পারো। ভালোবাসার জন্য কত মানুষই না তাদের জীবন দিয়েছেন। হ্যাঁ সত্যি, ভালোবাসা কখনো ধনী গরিবের মধ্যে পার্থক্য রাখে না। আর ভালোবাসা তো টাকা পয়সা বা দ্বন্দ্ব দেখে হয় না। ভালোবাসা হচ্ছে মনের সঙ্গে মনের কানেকশন। যখনই কেউ কাউকে পছন্দ করে তখন মনের মধ্যে সেই মানুষটি কীভাবে যেন কানেক্ট হয়ে যায়। আর এখানে কিন্তু সেই মানুষটা ধনী না গরিব এই বিবেচনা করা হয় না, কারণ ভালোবাসা মন থেকে হয়, টাকা পয়সা থেকে না। হ্যাঁ ঠিক বলেছো। আর তুমি কি এটা জানো, আমার আম্মু সেও কিন্তু কোনো ধনী পরিবারের মেয়ে না। তার মানে তোমার আম্মু? হ্যাঁ, আমার আম্মু গরিব পরিবারের মেয়ে, কিন্তু আমার বাবা ঠিকই সবকিছু জেনে শুনেই আম্মুকে বিয়ে করেছিল। কারণ বাবা কখনোই ধনী বা গরিবের মধ্যে পার্থক্য রাখেনি। তাই তো বাবা আম্মুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। তারপর কোনো কিছু না ভেবে বাবা দাদাকে সবকিছু খুলে বলে। আর আমার দাদাও আমত করেনি, কারণ আমার দাদাও ধনী গরিবের মধ্যে পার্থক্য খুঁজতো না।
তাই এক সপ্তাহের মধ্যে বাবা আর আম্মুর বিয়েটা খুব ধুমধামের মধ্যেই হয়ে যায়। আর এই বিয়েতে আমার নানার যত টাকা খরচ হয়েছিল সব টাকাই আমার দাদা দিয়েছিল। বাহ, তোমার কথা শুনে তো তোমার বাবা এবং দাদাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আচ্ছা এগুলো বাদ দাও, আমার বাসার সামনে চলে এসেছি, আরেকদিন এগুলো নিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আর হ্যাঁ, নীলার থেকে একটু সাবধানে থাকবে, কারণ ও কিন্তু অনেকটা চালাক মেয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কথাটা বলেই আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে আম্মু এবং বাবার সাথে সোফায় বসে গল্প করতে লাগলাম। এক পর্যায়ে গল্প করতে করতেই বাবা এবং আম্মুকে বললাম, আচ্ছা বাবা একটা কথা বলি। হ্যাঁ বল। আসলে বাবা, ভাইয়ের তো বয়স হয়েছে, তাই ভাইয়াকে যদি বিয়ে দিতে তাহলে ভালোই হতো। আর এমনিতেও ওই ডালি যে কষ্ট ভাইয়াকে দিয়েছে সেটাও ভাইয়া ভুলে যেত। বাবা আমার কথা শুনে বলল, হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। আমিও কিছুদিন ধরে তোর আম্মুর সাথে এইগুলো নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এখন ভালো মেয়ে পাবো কোথায়? বাবার কথাটা শুনে আম্মু বলল, ভালো মেয়ের অভাব আছে নাকি? আমি আসিফের জন্য অনেক আগে থেকেই একটা মেয়ে দেখে রেখেছিলাম, আর মেয়েটা দেখতে যেমন মাশাআল্লাহ আর তেমনই ভালো। বলো কি? আমাকে তো এই কথা কখনোই বলনি। বলিনি, কারণ আমি তো শুধু পছন্দ করেছিলাম, কিন্তু আসিফের সঙ্গে যে বিয়ে দিব এমনটা ভাবিনি। আচ্ছা সমস্যা নেই, আগে মেয়ের বাসায় যাই, তারপর ভালোভাবে দেখে কথাবার্তা বলবো। কিন্তু মেয়ের বাসা কোথায়? আমি যতদূর শুনেছি এই মেয়েটার বাসা বনানীতে। তুমি মেয়েটার বাসা চেনো না? না, চিনি না, কিন্তু ওই যে শফিক সাহেবের মেয়ের বিয়েতে এসেছিল তখনই মেয়েটাকে দেখেছিলাম আর পছন্দও করেছিলাম। তাই মেয়েটার সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারলাম মেয়েটা অনেক ভালো এবং ভদ্র। সবাই ঠিক আছে, কিন্তু এখন মেয়েটার বাসা না চিনলে যাবো কিভাবে? আরে এত চিন্তা করছো কেন? শফিক সাহেবের মেয়ে মানে তুলির কাছে জিজ্ঞাসা করলেই তো ওই মেয়েটার সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ ঠিক বলেছ, দাঁড়াও, আমি এখনই শফিক সাহেবকে কল দিচ্ছি। কথাটা বলেই বাবা শফিক সাহেবকে কল দিল। শফিক সাহেব বাবার কল পেয়ে সঙ্গে সঙ্গে রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ শফিক, ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো শফিক, তোমাকে যে কারণে কল দিয়েছিলাম, তোমার মেয়ে, তুমি কোথায়? স্যার, ও তো জামাই নিয়ে বাসায় বেড়াতে এসেছে। যাক, ভালোই হলো। তোমার মেয়েকে একটু দাও তো, কথা আছে। স্যার, কোনো সমস্যা নাকি? আরে না, সমস্যা হবে কেন? তুলির কাছে একটা মেয়ের সম্পর্কে জানার ছিল। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওকে ডেকে দিচ্ছি। কথাটা বলেই শফিক সাহেব তুলিকে ডেকে দিতেই বাবা তুলির কাছ থেকে সবকিছু জেনে নিল। তারপর কলটা কেটে দিয়ে বলল, হ্যাঁ, মেয়ের সম্পর্কে সবকিছু জেনে নিয়েছি। বাবা তুমি কি বলো? বলল মেয়েটা নাকি ওর বান্ধবী, আর দেখতে শুনতে ভালোই, বাড়ির ঠিকানাও দিয়েছে। তাহলে তো হয়েই গেল, চলো কালকেই তাদের বাসায় যাই। হ্যাঁ দেখি, কালকে সকালেই যাব। আম্মু বলল, ঠিক আছে, কিন্তু ওদের বাসায় কথাটা জানালে ভালো হতো। সেটা নিয়ে ভেবো না, তুলি বলেছে জানিয়ে দিবে। তাহলে ঠিক আছে। তারপর রাতে খাওয়া দাওয়া করে আমি আর ভাইয়া বিয়ের ব্যাপারে কথা বলছিলাম আর প্ল্যান করছিলাম বিয়ের যদি হয় তাহলে কি কি করব আর কত মানুষকে ইনভাইট করব। রাত তখন 11টার মতো বাজে, কিন্তু আমরা একটু দেরি করেই ঘুমাই, তাই এখনো সবই প্ল্যান করছি। আর ওইদিকে আম্মু এবং বাবাও প্ল্যান করছে বিয়েটা হলে কিভাবে কি করবে। আমি আর ভাইয়া কথা বলছিলাম, ঠিক তখনই অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। তাই প্রথমবার ধরলাম না, কিন্তু দ্বিতীয়বার কল আসতে ভাইয়া বলল, কে কল দিয়েছে, ধরিস না কেন? জানি না ভাইয়া। কথাটা বলেই কলটা ধরলাম, আর তখনই ওপাশ থেকে নীলা বলল, হ্যালো নীরব, আমি নীলা বলছি। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আর তখনই মোবাইলটা চেপে ধরে একটু দূরে সরিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া ডালের ছোট বোন কল দিয়েছে। ঠিক আছে, কথা বল। কথাটা বলতেই ভাইয়ার সামনেই বললাম, হ্যাঁ নীলা বলো। কি করছো? এই তো শুয়ে আছি, তুমি কি করছো? আমিও শুয়ে আছি। আচ্ছা, রাতে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? না, এখনো খাইনি। কেন? কি করব, ভালো লাগছিল না, তাই খাইনি। কেন, কি হয়েছে? বোঝো না কি হয়েছে? আমি কিভাবে বুঝবো কি হয়েছে? তোমার প্রেমে পড়েছি, তাই কিছুই ভালো লাগছে না। তাই? হুম, ঠিক তাই। কিন্তু কলেজে এত ছেলে থাকতে হঠাৎ আমাকে পছন্দ হলো কেন?
প্লিজ নীরব, ওইসব ছেলেদের কথা আমার কাছে বলো না। ওরা তো কোনো লেভেলেরই নেই। আর তুমি কোথায় আর ওরা কোথায়, আকাশ পাতাল তফাৎ। নীলার কথা শুনে ভাইয়া তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি একটু হেসে বললাম, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমরা তো সবাই মানুষ, তাই না? সবাই তো আচ্ছা, এগুলো বাদ দাও, এখন বলো, আমাকে নিয়ে কিছু ভেবেছো কি? ভেবেছি তো, আর এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। ভাইয়া আমার কথা শুনে হাসছে। সত্যি তুমি আমার কথা ভাবছিলে? হ্যাঁ, তো কি ভাবছিলে? ভাবছিলাম তুমি মেয়েটা আসলে অনেক ভালো, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। নীলা আমার কথা শুনে মিটি মিটি হেসে বলল, তাই? তাই তো ভাবছি তোমাকে আমার লাইফ পার্টনার বানাবো। আমার কথা শুনে নীলা খুশিতে আত্মহত্যা হয়ে গেল। আর এদিকে ভাইয়া হাসছে। জানো, আমার লাইফে কখনোই আমি মনের মতো মেয়ে পাইনি, তাই কখনো রিলেশনও করা হয়নি। কিন্তু তোমাকে দেখার পর বুঝতে পেরেছি তুমি হয়তো আমার মনের মতো একজন, যাকে দেখেই আমার মনটা আবেগপূর্ণ হয়ে গেছে। সেম, আমিও তোমাকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছি, কিছুই ভালো লাগছে না, মনটা চায় সারাক্ষণ তোমার কাছেই থাকি। নীলার কথাটা শুনে মনে মনে ভাবলাম, তুমি শুধু একবার আমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসো, তারপর বোঝাবো আমি কি জিনিস। আচ্ছা, অনেক তো রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো, সকালে কিন্তু একটু আগেই কলেজে চলে আসবে। তুমিও এখন ঘুমিয়ে পড়ো, আমি এখনই ঘুমাবো, অনেক ঘুম আসছে। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। লাভ ইউ টু। কথাটা বলে কলটা কেটে দিয়ে হাসতে লাগলাম। আর তখনই ভাইয়া বলল, কিরে, তুই তো দেখছি আমার থেকেও অনেক চালাক, একদিনেই পটিয়ে ফেলেছিস। না ভাইয়া, এখানে চালাকের কিছুই নেই। কথায় আছে না, টাকা দেখলে কাঠের তৈরি পুতুল কথা বলে, এখানেও ঠিক তেমনই হয়েছে। নীলা আমার সম্পর্কে সবকিছু জেনেই আমার প্রেমে পড়েছে, তাই এই সুযোগ কাজে লাগিয়ে ওকে আর ওর বড় বোনকে উচিত শিক্ষা দেব। হ্যাঁ, তোর ওপরে আমার ভরসা আছে, তুই পারবি ওদের মতো মেয়েদের উচিত শিক্ষা দিতে। আচ্ছা ভাইয়া, এখন এগুলো বাদ দাও, কাল সকালে ভালোভাবে পরিপাটি হয়ে নিও, ভাবিকে দেখতে যাবো তো। ভাইয়া আমার কথা শুনে লজ্জা পাচ্ছে, তাই ভাইয়াকে বললাম, আরে আরে লজ্জা পাচ্ছ কেন, পরিপাটি তো হতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হবে, এখন তুই যা, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু ভাবিকে দেখতে যাওয়ার আনন্দে আবার জেগে থেকো না কিন্তু। গেলি এখান থেকে? আমি ভাইয়ের কথাটা শুনে দিলাম দৌড়। তারপর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম ভাবিকে দেখতে যাওয়ার জন্য। আজ কলেজে যাব না, তাই শামীমকে কল দিয়ে বলে দিয়েছি, নীলা আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি 2 দিনের জন্য লন্ডনে গিয়েছি বাবার সাথে। যাই হোক, তারপর আমরা সবাই রেডি হলাম ভাবিকে দেখতে যাওয়ার জন্য। আর এদিকে মেয়ে দেখতে গেলে যা যা নেওয়া লাগে সব কিছুই চলে এসেছে, কারণ বাবা রাতেই সব অর্ডার করে রেখেছিল। কিন্তু বাবা একটু বেশি অর্ডার দিয়ে দিয়েছে, যে কারণে পুরো একটা গাড়ি ভরে গেছে। তারপর আমরা সবাই মিলে ভাবিদের বাসায় গেলাম ভাবিকে দেখতে, কিন্তু ভাবির বাবা আমার বাবা এবং ভাইয়াকে দেখে তো পুরো অবাক হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না আমরা তাদের বাসায় ভাইয়ের জন্য তার মেয়েকে দেখতে আসছি। যাই হোক, আমার বেশ আনন্দই হচ্ছে, কারণ একমাত্র ভাবিকে দেখবো বলে কথা। আর এটাও ভেবে রেখেছি সবকিছু ঠিকঠাক হলে আমি ভাবিকে অনেক সুন্দর একটা জিনিস গিফট করব, আর সেটা আমার পকেটেই আছে। তারপর যথারীতিভাবে আমাদের হালকা খাওয়া দাওয়া শেষ। ভাবির মা ভাবিকে আমাদের সামনে এনে বসালো। আমি ভাবিকে দেখে তো পুরো অবাক। বাহ, আমার ভাবি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। আমি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভাইয়া ভাবিকে দেখে চোখই সরাচ্ছে না, এক দৃষ্টিতে ভাবি দিকে তাকিয়ে আছে। তাই ভাইয়াকে আমি কানে কানে বললাম, আরে ভাইয়া, এভাবে তাকিয়ে থাকলে তো ভাবি লজ্জা পাবে। আমার কথাটা শুনেই ভাইয়া ভাবির থেকে চোখটা সরিয়ে মাথা নিচু করে রইলো, মনে হয় লজ্জা পেয়েছে। তারপর আমাদের সবারই ভাবিকে পছন্দ হলো, তাই আলাদা একটা রুমে ভাইয়া এবং ভাবিকে পাঠানো হলো নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে পরিচিত হওয়ার জন্য। তাই ভাবি এবং ভাইয়া তারা অন্য রুমে গিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে তারা দুজন দুজনকেই খুব পছন্দ করছে। আর তখন ভাবি ভাইয়াকে বললো ভাবি নাকি আগে থেকে ভাইয়ার অনেক বড় ফ্যান ছিল, কারণ ভাইয়ার ফেসবুক পেজে ভাইয়ার অনেক ফ্যান ফলোয়ার আছে, যার মধ্যে ভাবিও ছিল। এক পর্যায়ে ভাইয়া এবং ভাবির বিয়ের দিন তারিখও ঠিক করা হলো। বাবা সবসময় বলে শুভ কাজে কখনোই দেরি করতে নেই, তাই বাবা ভাইয়ার বিয়েটা সামনের শুক্রবারই ঠিক করলো। আর এদিকে বিয়ে ঠিক হওয়ায় আমি ভাবির আম্মুকে বলে ভাবির রুমে গিয়ে উকি দিয়েই বললাম ভাবি। আর এদিকে ভাবি খুশিতে তার বান্ধবীর সাথে ভাইয়ের ব্যাপারে কথা বলছিল। ঠিক তখনই আমাকে দেখে কলটা কেটে দিয়েই আমাকে বলল, আরে নীরব ভাইয়া, তুমি বাইরে কেন, ভেতরে আসো। আমি ভাবির কাছে গিয়ে ফাজলামি করতে শুরু করলাম, আরে ভাবি তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, আমি তো তখন খেয়ালই করিনি। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না, এখন বলো তোমার জন্য কি করতে পারি। আমি ভাবির কথাটা শুনে সঙ্গে সঙ্গেই ভাবির হাতটা ধরে বললাম,
ভাবি জানো, আমি তো তোমার মতো একটা ভাবি খুঁজছিলাম, এত তাড়াতাড়ি যে পেয়ে যাবো কখনোই ভাবিনি। আর এদিকে ভাইয়া আমাকে ডাকার বাহানা দিয়ে ভাবির রুমে হালকা উকি দিয়ে আমার কাহিনী দেখছে। হয়েছে, এখন সোজাসুজি বলো কিছু চাও কি না। আরে না, চাইবো কেন, তোমাকে তো একটা গিফট দিতে এসেছি। কি গিফট দেখি? ভাবির কথা শেষ হতেই পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে বললাম, এই নাও আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট। ভাবি আমার হাত থেকে বক্সটা নিয়ে সেটা খুলে অবাক হয়ে গেল, কারণ সেই বক্সে ছোট্ট দুইটা কিউট পুতুল ছিল, যা দেখে ভাবি কিছুটা লজ্জা পেয়ে বলল, এই দুইটা আবার কি? এই দুইটা আমার ভাতিজা আর ভাতিজি। আমার কথাটা শুনে ভাবি আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকালো, আর তখনই দিলাম দৌড়। ঠিক তখনই দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। তাই সঙ্গে সঙ্গে বললাম, আরে ভাইয়া তুমি এখানে? লুকিয়ে লুকিয়ে দেখছিলে আমরা কি করছিলাম, তাই না? ভাই আমার কথা শুনে সঙ্গে সঙ্গে নিজেকে ঠিক করে বলল, কই, আমি তো এখনই আসলাম তোকে ডাকতে। কতক্ষণ ধরে তুই এখানে এসেছিস? ভাইয়া মিথ্যা বলছো কেন? আমি দেখছি তুমি উঁকি দিয়ে ভাবিকে দেখছিলে। আমার কথা শুনে ভাইয়া একটু লজ্জা পেয়ে বললো, আরে ধর এসব কিছুই না, চল বাবা ডাকছে। কথাটা বলে ভাইয়া আমাকে নিয়ে যেতে লাগলো। আর তখনই আমাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো, আর তার কাঁধে ব্যাগ ছিল, হয়তো কলেজ থেকে এসেছে। কিন্তু মেয়েটাকে দেখা মাত্রই আমি যেন কিছুক্ষণের জন্য সবকিছু ভুলেই গেলাম। আমার চোখ জোড়া ঠিক মেয়েটার মায়া ভরা চেহারাতেই আটকে গেল। আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কি অবস্থা দুলা ভাই? ভাইয়া মেয়েটার কথা শুনে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি রাইসা? জি, আমি রাইসা। তো আমার নাম জানেন কিভাবে? তোমার আপু বলেছে। তাহলে তো ভালোই হলো। আপু যেহেতু আমার পরিচয় দিয়েই দিয়েছে, এখন আর আমার কষ্ট করে নিজের পরিচয় দিতে হবে না। মেয়েটা হাসতে হাসতে কথাটা বললো। আমি মেয়েটার দিকে তাকিয়ে চোখই সরাতে পারছি না, সবকিছু ভুলে মেয়েটার দিকে তাকিয়ে আছি। আর ওর হাসিতে যেন মুগ্ধ ঝরছে, কি মায়াবী হাসি, যে কারো মন এমনিতেই গলে যাবে এই হাসিটা দেখলেই। রাইসা ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার দিকে তাকিয়ে দেখলো। আমি এক দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে আছি, তাই রাইসা ভাইয়াকে বলল, তো দুলা ভাই উনি কে? ও আমার ছোট ভাই নীরব। কথাটা বলে ভাইয়া আমার দিকে তাকিয়ে দেখলো আমি রাইসার দিকে এভাবে তাকিয়ে আছি। তাই ভাইয়া আমার হাতের ডানা ধরে ঝাঁকিয়ে বলল, এই নীরব। আমি ভাইয়ার ডাক শুনে সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ ভাইয়া। ও হলো রাইসা, আমার ছোট শালি। ও আচ্ছা, তাহলে তো উনি আমার বেআইন। হ্যাঁ, উনি হলো তোর বেআইন। এভাবে তাকিয়ে থাকিস না, আগে বিয়েটা হতে দে। আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ডশেক করলো না, তাই সঙ্গে সঙ্গে আমি আমার হাতে দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়িয়ে হাতটা নামিয়ে বললাম, ঠিক আছে। ইজ্জতই দিল না। তারপর ভাইয়া রাইসের সাথে কথা বলতে লাগলো, আর আমি তাদের বিরক্ত না করে চলে আসলাম। আমি আগে যেখানে বসেছিলাম ঠিক সেখানে গিয়ে বসতেই বাবা বলল, কি রে, তোর ভাইয়া না তোকে ডাকতে গেল, কিন্তু তুই একা কেন? তোর ভাইয়া কোথায়? জানি না কার সাথে যেন কথা বলছে। কার সাথে কথা বলছো? রাইসার সাথে নাকি? হয়তো। কেন, রাইসার সাথে তোর কথা হয়নি? আমি তো চিনি না, কথা হবে কিভাবে? আরে রাইসা তো মিমি, মানে তোর ভাবির ছোট বোন। আমি আর কোনো কথা বললাম না। তারপর ভাইয়া আসতে বাবা বলল, তো আসিফ, চল বাবা, এখন আমাদের যেতে হবে, অনেক পরে আছে। ঠিক আছে চলো। কথাটা বলার পরেই সবার আগে আমি বাসা থেকে বের হলাম, আর সবাই ভাবের বাবা মায়ের সাথে কথাবার্তা বলে বের হলো। আমি গাড়িতে আগে এসে বসে বসে ভাবতে লাগলাম, ভাবের বোনটা তো মাশাআল্লাহ ভাবের থেকে অনেক সুন্দর, ঠিক যেন পরীর মতো। কিন্তু ভাবির মা বাবা এত সুন্দর মেয়ে রেখে শান্তিতে ঘুমায় কিভাবে? ইস, বেআইনকে যদি কোনো মতে পড়াতে পারি তাহলে তো হয়েই গেল, আর কখনোই আফসোস করতে হবে না। কিন্তু সমস্যা আছে, কারণ এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না, এটা বিশ্বাসযোগ্য না। আমি শিওর রাইসা যেহেতু এত সুন্দর, তাই ওর বয়ফ্রেন্ড না হলেও 31টার কম হবে না। কিন্তু এই 31টার মধ্যে অরিজিনাল কোনটা, এটাই তো ভাববার বিষয়। আর আমিই বা জায়গা পাবো কিভাবে, এটাও শিওর না। আমি গাড়িতে বসে এগুলো ভাবছিলাম, আর তখনই ভাই এসে আমার পাশে বসে বলল, কিরে, আমার শালিকে কেমন দেখলি? অনেক সুন্দর তাই না? আরে ধুর, ওইসব মেয়েকে আমি পাত্তা দেই নাকি, সব কটা ময়দা সুন্দরী। আমার কথাটা শুনে ভাইয়া আর চোখে বড় বড় করে আমার দিকে তাকালো। আর তখনই আমি ভাইয়াকে বললাম, আরে আমি তো রাইসের কথা বলছি না, আমাকে অনেক মেয়েই সুন্দরী আছে, ময়দা সুন্দরী, বোঝাই যায়। তাহলে ঠিক আছে, কিন্তু আমার শালিকে দিয়ে কখনো বাজে কথা বলবি না। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু অন্য ছেলেরাও তো বলতে পারে। তাই বলছি কি, তোমার আর ভাবির বিয়েটা হলে রাইসাকে তুমি পকেটে নিয়ে ঘুরো, তাহলে দেখবে আর কখনোই কেউ বাজে কথা বলতে পারবে না। আমার কথা শুনে ভাই আমার কানটা চেপে ধরেই বলল, এই কি বললি তুই? রাইসাকে আমি পকেটে নিয়ে ঘুরবো? আমি খারাপ কি বললাম? তোমার কথা অনুযায়ী তো রাইসাকে পকেটে নিয়ে ঘুরলেই হবে।
তবে রে দেখাচ্ছি মজা। কথাটা বলে আমার কান ধরে জোরে টানতে লাগলো, আর আমিও চিল্লাতে লাগলাম। আর তখনই বাবা এসে বলল, আরে কি হয়েছে, দুজন ঝগড়া করছিস কেন? আমি বাবার কথা শুনে বাবাকে বললাম, বাবা আমি ঝগড়া করলাম করি, ভাইয়াই তো আমার কান ধরে টানছে। এই আসিফ, ওর কান ছাড় বলছি, ছিঁড়ে যাবে তো। বাবা দেখেছো নীরব আমাকে কি বলছে? ও আবার তোরে কি বলছে? নীরব বলছে বিয়ের পর রাইসাকে পকেটে নিয়ে ঘুরবো। বাবা ভাইয়ের কথা শুনে হাসতে লাগলো। বাবা তুমিও হাসছো? আরে ও তো মজা করেছে, তাই হাসছি। ভাই আর কোনো কথা বললো না, তাই আমি আমার কানটা ধরে ডলতে ডলতে বললাম, উফ, কানটা আর একটু হলে ছিঁড়েই যেত, এখনই 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে। ভাই আমার কথা শুনে আমার কানের দিকে তাকিয়ে কিছুই বলো না, কারণ কানটা লাল হয়ে গেছে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসলাম। নীলা আমাকে অনেকগুলো কল দিয়েছে, কিন্তু আমি মোবাইল সাইলেন্ট করে রেখেছিলাম। তাই আমি আমার রুমে গিয়ে সিমটা খুলে ড্রয়ারে রেখে দিলাম, কারণ শামীম হয়তো নীলাকে অবশ্যই বলেছে আমি 2 দিনের জন্য বাবার সঙ্গে লন্ডন গিয়েছি। সামনে শুক্রবার ভাইয়ার বিয়ে, আর আজ রবিবার, তাই আমাদের হাতে এখন মাত্র 4টা দিন আছে। আর এই 4 দিনের মধ্যেই আমাদের কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে সবকিছু করতে শেষ করতে হবে। বাবা এবং আম্মু এখনই বলাবলি করছে বিকেলে সবাই শপিং করতে যাবে, কিন্তু আমি ভেবে নিলাম যাব না, কারণ তাদের সঙ্গে গেলে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের ওটা এটা পছন্দ করে দিতে হবে, কিন্তু এগুলো আমার একটু পছন্দ না। তারপর বিকেল হতে আমি বাসা থেকে উধাও হয়ে তারিফদের বাসায় চলে গেলাম। তারিফ আমাকে দেখে অনেকটা অবাক হয়ে বলল, আরে নীরব, তুই আমাদের এতদিন কোথায় ছিলি? আর কলেজ থেকে চলে গেছিস কেন? এগুলো বাদ দে, অনেক লম্বা কাহিনী, এখন চল কোথাও গিয়ে ঘুরে আসি। আর বাদ দিব কেন? তুই আমাদের কাউকে কিছু না বলে হঠাৎ কলেজে এসেই টিসি নিয়ে চলে গেছিস, কিন্তু আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? দোস্ত দেখ, তখন আমি ওইরকম পরিস্থিতিতেই ছিলাম না, তাই তোদের বলতে পারিনি। আর আমারও অনেক খারাপ লাগছে তোদের জন্য, কিন্তু আমার এছাড়া কিছু করার ছিল না। তাই বলে এতদিন আমাদের ছেড়ে থাকবি? দোস্ত আমি এখানে ছিলাম না, অনেক দূরে ছিলাম, আরেকদিন সব কিছু খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, চল, কোথায় যাবি? চল যেখানে ভালো লাগে সেখানেই যাব। আচ্ছা তুই যেতে থাক, আমি বাইকের চাবি নিয়ে আসছি। না থাক, আর প্রয়োজন নেই, আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা চল তাহলে। তারপর আমরা বাসা থেকে নিচে নেমেই গাড়ির কাছে যেতেই তারিফ গাড়িটা দেখি অবাক হয়ে বলল, আরে এই গাড়িটা তোর নাকি? হ্যাঁ ভাইয়া কিনে দিচ্ছে। বাহ, তোদের অনেক টাকা আছে, তাই তোরা যা ইচ্ছে সেটাই করতে পারিস, কিন্তু আমি বাবার কাছে কিছু চাইলে অনেকগুলা কথা শুনিয়ে দেয়। আরে ধর এসব বাদ দে তো, এখন শোন, সামনে শুক্রবার ভাইয়ার বিয়ে, তাই তোরা সবাই কিন্তু ভাইয়ার বিয়েতে থাকবি। সত্যি? আসিফ ভাইয়ার বিয়ে? হ্যাঁ সত্যি, আর আজ মেয়ে দেখতে গিয়েছিলাম। দোস্ত, আসিফ ভাইয়ার কোনো শালি আসে নাকি? হ্যাঁ আছে, নাম রাইসা, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দরী, লাখের মধ্যে একজন। তাহলে দোস্ত প্লিজ আমাকে লাইন করে দে না। তোর হালা, ওর দিকে নজর দিবি না, ওকে প্রথম দেখাতেই কেমন ভালো লেগে গেছে, তাই ও শুধুই আমার। আচ্ছা মানলাম রাইসা তোর, কিন্তু ওর কি কোনো কাইজিন নাই? আমি তারিফের কথা শুনে ওকে একটু সান্ত্বনা দিয়ে বললাম, আরে দোস্ত আর বলিস না, ওর তো কাজিনের অভাব নাই, সবাই অনেক সুন্দরী, যাকে দেখি তাকেই ভালো লাগে। আমার কথাটা শুনে তারিফ বলল, দোস্ত তাহলে কিন্তু ওর যত কাইজিন আছে তার মধ্যে আমার যেটা ভালো লাগবে সেটাই আমার। আরে ওটা সমস্যা নেই, তোর যাকে ভালো লাগবে তুই শুধু আমাকে বলবি, তারপর দেখিস তাৎক্ষণিক মেয়েকে বলে তোদের রিলেশন করে দেবো। মাম্মা, তুমি আসলেই আমার বন্ধু, তাই তো তোকে এত ভালো লাগে। আচ্ছা চল ঘুরে আসি, কিন্তু আমরা দুজনে গেলে তো ভালো লাগবে না, তাই আরও কয়জনকে ডেকে আনি। আমি তারিফের কথা শুনে বললাম, কিন্তু দোস্ত তুই ছাড়া তো আমার পরিচয় আর কেউই জানে না, যদি ওরা জানতে পারে তাহলে তো আমাকে ভুল বুঝবে, কারণ এতদিন আমি ওদের সবাইকে মিথ্যে বলছি। আরে সমস্যা নেই, আমি ওদের বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের সবাইকে ফরিদ চাচার দোকানে আসতে বল। আর হ্যাঁ, আজকে তোদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো, আর সব বিল আমিই দেবো। বাহ, তাহলে তো ভালোই হয়, দাঁড়া ওদের কল দিচ্ছি। তারপর তারিফ সবাইকে কল দিয়ে ফরিদ চাচার দোকানে আসতে বললো, আর এদিকে আমি আর তারিফ আগে থেকে গাড়িটা সাইডে রেখে দোকানে বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে সবাই ফরিদ চাচার দোকানে এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। সবার মুখে একটাই প্রশ্ন, আমি কাউকে কিছু না বলে হঠাৎ কলেজ থেকে চলে গেলাম কেন? আমি সবাইকে কিছু বলবো বুঝতে পারছিলাম না, তাই তারিফ সবাইকে থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তোরা এখন একটু থাম, আমি তোদের পরে সব কিছু খুলে বলবো। এখন চল,
রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসি। তারিফের কথা শুনে শাওন বলল, রেস্টুরেন্টে খেতে যাবি? কিন্তু আমাদের কাছে তো এখন এত টাকা নেই। টাকা নিয়ে চিন্তা করিস না, সব টাকা নীরব দিবে। তারিফের কথা শুনে সবাই বলল, ধুর বেটা, এমনিতেই গরিব পরিবারের ছেলে, আর তার উপরে আমরা এতগুলো বন্ধু নিয়ে এত টাকা কিভাবে দিব? সবার কথা শুনে আমি কিছু বললাম না, তাই তারিফ সবার কথার জবাবে বলল, আরে আগে চল, তারপর দেখা যাবে। কথাটা বলতেই হঠাৎ শাওন বলে উঠল, আরে ভাই, এই গাড়িটা এখানে কে রেখেছে? কেন, কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু এই বিএমডাব্লিউ গাড়িটা তো অনেক দামি। সেদিন আমি এটার রিভিউ দেখেছি, বাংলাদেশ টাকায় এটার দাম প্রায় 13 কোটির উপরে। সবাই শাওনের কথা শুনে অবাক হয়ে বলল, সবার কথা শুনে তারিফ বলল, তোদের না করছে কে? চল ঘুরে আসি। কথাটা বলেই তারিফ দোকান থেকে বেরিয়ে গাড়িতে উঠে সবাইকে ডাকতে লাগলো। আর তখন শাওন বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না এই গাড়িটা কার। তখন ওদের সবাইকে উদ্দেশ্য করে বললাম, গাড়িটা আমার। আমার কথা শুনে সবাই অবাক হয়ে একসাথে বলল, তোর গাড়ি মানে? হ্যাঁ, আমারই গাড়ি, ভাইয়া কিনে দিচ্ছে। ভাইয়া কিনে দিয়েছে মানে? এত দামি গাড়ি তোর ভাইয়া কিভাবে কিনে দিল? তোদের সব বলবো, আগে চল কোথাও একটা রেস্টুরেন্টে যাই। আজকে তোদের যা খেতে ইচ্ছে হয় সেই খাওয়াবো, আর সম্পূর্ণ বিল আমি একাই দেবো। আমার কথা শুনে সবাই অবাক, কেউ কিছুই বুঝতে পারছে না। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করতে করতে সবাইকে আমি আমার পরিচয় দিয়ে দিলাম। আমার পরিচয় শুনে সবাই যেন বিশ্বাসই করতে পারছে না, কিন্তু তবুও সবাই বিশ্বাস করে নিল। তারপর এক পর্যায়ে আমি আর তারিফ সবার থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসলাম। তারিফ আমার সাথেই আমাদের বাসায় এসেছে। তখন আমরা বাসায় এসে দেখি আম্মু এবং বাবা শপিং করতে চলে গেছে। কিন্তু এটা তো মাত্র শুরু, আরও তো অনেক কিছুই বাকি আছে। তারপর এভাবেই 2 দিন কেটে গেল। শামীম আমাকে কল দিয়ে বলছে নীলা নাকি প্রতিদিন আমার খোঁজ করে, কিন্তু শামীম একটা কথাই বলে, নীরব লন্ডনে আছে, এখনো দেশে ফেরেনি। শামীমের কথা শুনে আমার সিমটা মোবাইলে ঢুকিয়ে নীলাকে কল দিলাম। তারিফ আমার পাশেই ছিল। 2বার রিং হতেই নীলা কলটা ধরে বলল, নীরব, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি একটুও ভালো নেই। ভালো নেই মানে? কি হয়েছে? কি হয়নি সেটা বলো। তুমি যে তোমার বাবার সঙ্গে লন্ডনে গিয়েছো, তা কি আমাকে একটি বারও বলেছো? প্লিজ নীলা, রাগ করো না। আমি অনেক অনেক সরি তোমাকে না বলে চলে গিয়েছি বলে। আসলে খুব জরুরি মিটিং ছিল তো, তাই তাড়াহুড়ো করে বাবার সঙ্গে চলে গিয়েছিলাম, সেই জন্যই তোমাকে বলতে পারিনি। তো কি এমন কাজ ছিল যেটা আমাকে না বলেই লন্ডনে চলে গেছে? দেখো নীলা, বাবা হচ্ছে এদেশের স্বনামধন্য উচ্চ ব্যবসায়ী, তাই তাকে কখন কোথায় যেতে হয় সে নিজেও জানে না। তাই বাবা কখনো যদি কোনো কাজে দেশের বাইরে যায় তখন আমাকেই সঙ্গে করে নিয়ে যায়। হ্যাঁ, এখন বুঝলাম। কিন্তু নীরব, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? নীরব, কাল আমার জন্মদিন, তাই আমি চাই তুমি আমার জন্মদিনে আমার বাসায় উপস্থিত থাকবে। আমি বাসায় সবাইকে তোমার কথা বলেছি, বিশেষ করে বাবা তোমাকে খুব দেখতে চেয়েছে। তাই তুমি যদি আমার জন্মদিনে আমার বাসায় আসতে তাহলে অনেক ভালো হতো। তখন নীলার কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, তাই কোনো কিছু না ভেবে বলে দিয়েছি কাল আমি আসবো। কিন্তু আমি যদি নীলাদের বাসায় যাই তাহলে যদি ওর বাবা আমাকে চিনে ফেলে তাহলে কি হবে? নীলার বাবা আমাদের ফ্যামিলির সবাইকে খুব ভালো করেই চেনে, তাই আমি তো সেখানে যেতে পারবো না। কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে বড় সুযোগ, কারণ কাল যদি আমি নীলার জন্মদিনে ওদের বাসায় যাই তাহলে নীলা আমাকে অনেক বিশ্বাস করবে এবং দ্বিগুণ ভালোবাসবে। কিন্তু আমার মাথায় আচমকা অনেক কিছু ঘুরপাক খেতে লাগলো। মনে মনে ভাবলাম আগামীকাল নীলার বাবাকে কোনো মতে অফিসের কাউকে দিয়ে কল করিয়ে অফিসে পাঠিয়ে দেবো। তারপর সে অফিসে চলে গেলে তখন আর আমাকে কেউ চিনবে না। আর এই সুযোগে নীলার পার্টি শেষ হলেই নীলাকে আলাদা এক রুমে নিয়ে উচিত শিক্ষা দেব, যাতে নীলা সমাজের কারো কাছে মুখ দেখাতে না পারে। আর এই কারণেই নীলা আমার কাছে বন্দী হয়ে থাকবে। তারপরেই ওকে এবং ওর বোনকে উচিত শিক্ষা দিয়ে দেব। আমি কলটা কেটেই এগুলো ভাবছিলাম, আর তখনই তারই বলল, কি রে দোস্ত, তোর গার্লফ্রেন্ড আছে আর এটা আমি জানি না? দোস্ত কিছু মনে করিস না প্লিজ, আসলে নীলা আমার গার্লফ্রেন্ড না, ওর সাথে আমি ভালোবাসা অভিনয় করছি, কারণ ওকে আর ওর বোনকে উচিত শিক্ষা দিতে হবে। আচ্ছা দোষ, তুই আমাকে সব কিছু খুলে বল, আমি তোকে হেল্প করব। আমি তারিফের কথা শুনে মনে মনে ভাবলাম, হ্যাঁ আমি তো একা পারবো না, তাই তারিফ আমার সঙ্গে থাকলে আমি ঠিকই পারবো। আর এদিকে শামীম এবং সাদিকা তো আছেই। কি হলো, কি ভাবছিস বল? আচ্ছা বলছি শোন। তারপর তারিফকে সবকিছুই খুলে বলতে তারিফ বলল, দোস্ত তুই ঠিক কাজই করছিস, আমি হলে তো ওর জীবনটাই নষ্ট করে দিতাম।
তারপর দেখতাম ওর এত অহংকার আর টাকার লোভ কোথায় যায়। আচ্ছা দোস্ত, এখন এগুলো বাদ দে। আম্মু বাবার শপিং থেকে চলে এসেছে, তাই এখন আমরা শপিংয়ে যাব। আচ্ছা ঠিক আছে চলো। শামীম বাড়িতে কোনো কথা বললো না, কারণ শামীম জানে আমি কেন আমার সাথে শপিংয়ে যাইনি। তারপর আমি আর তারিফ শপিংয়ে গিয়ে শামীমকেও বললাম আসতে, তাই শামীম আসতেই আমাদের যা যা লাগবে সব কিছু নিয়ে আসলাম। আর এতে আমাদের বেশি সময় লাগেনি, তাই খুব তাড়াতাড়ি চলে আসলাম। শামীম ওর বাসায় চলে গেছে, আর আমি এবং তারিফ আমাদের বাসায়। আজকে থেকে আমাদের পুরো বাড়ি সাজানো হচ্ছে, তাই লোকজনও চলে এসেছে। আমি আর তারিফ ছাদে বসে গল্প করছিলাম। এমন সময় মনে হলো রাইসের কথা। রাইসাকে দেখে তখন আমি চোখ ফেরাতে পারছিলাম না। হয়তো এটাই কোনো মায়া, কিন্তু আমি রাইসার দিকে তাকিয়ে যে ফিল করছি তা কখনোই নীলার মধ্যে পাইনি। আর নীলাকে তো আমি কখনোই ভালোবাসবো না। ওকে ওর উচিত শিক্ষাটাই দেবো, যাতে ওরা আর কোনো ছেলেদের মন নিয়ে খেলতে না পারে। আজ রাইসার কথা খুব মনে পড়ছে। মনটা চাচ্ছে একটিবার রাইসাকে দেখতে, জাস্ট এক নজর দেখতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে দেখবো? রাইসা তো ওদের বাসায় নেই, তাই মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছি। আর তখনই তারিফ বলল, কী রে দোষ, বুঝলাম না তুই এভাবে মন খারাপ করে আছিস কেন, তাও আবার আকাশের দিকে তাকিয়ে? দোষ রাইসাকে খুব দেখতে ইচ্ছে করছে। জানি না ওর মধ্যে কি এমন মায়া আছে, যে মায়া আজ আমাকে খুব করে টানছে। মনটা চাচ্ছে জাস্ট একটা নজর রাইসাকে দেখতে, কিন্তু কিভাবে দেখবো? রাইসা তো ওদের বাসায়। আমার কথাটা শুনে তারিফ বলল, দোষ, এটা কি বলে রিয়েল লাভ? তুই সত্যি সত্যি রাইসার প্রেমে পড়েছিস, কিন্তু তোর যেহেতু ওকে দেখতে ইচ্ছে করছে, তাই চল এখনই ওকে দেখে আসি। আর এটা কিভাবে সম্ভব? কেউ জানলে তো খারাপ ভাববে। ধুর, খারাপ ভাববে কেন? আমরা আমাদের ভাবিকে দেখতে যাচ্ছি, আর এমনিতেই আমি তো এখনো ভাবিকে দেখিনি, তাই বলবি আমি কি ভাবিকে দেখতে এসেছি। হ্যাঁ, এইভাবে দেখা করা যেতেই পারে। হ্যাঁ, আর এমনিতেও আমি কোনো সমস্যা দেখছি না, কারণ কয়েকদিন পরেই তো তোর ভাইয়ার সাথে মিমি ভাবির বিয়ে, তাই আমরা ভাবিকে দেখতে যেতেই পারি। এতে দোষের কি আছে? হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলেছিস। চল এখনই তাদের বাসায় যাব, কিন্তু কি নিয়ে যাব? বেশি কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট অনেকগুলো ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে যাব, কারণ মেয়েদের চকলেট অনেক পছন্দ। আর বলা তো যায় না, ওই বাড়াতে এখনো কতগুলো মেয়ে আছে, তাই বেশি করে নিয়ে যেতে হবে। হ্যাঁ চল, আজকে চকলেট নিয়ে সবার মন জয় করে ফেলবো। তারপর যেই ভাবা সেই কাজ। অনেকগুলো চকলেট নিয়ে আমি আর তারিফ ভাবিদের বাসায় গেলাম। আমি একটু বেশি পাগলামি করে ফেলেছি, তাই অনেকগুলো চকলেট নিয়ে গেছি, যা দেখে সবাই অবাক। আর ভাবি তো আমাকে পাগল বলছে, কারণ এতগুলো চকলেটের দাম অনেক টাকা। কিন্তু আমরা ঠিক কাজেই করেছি, কারণ ভাবিদের পুরো বাড়ি ভরা মেয়ে। হয়তো ভাবির বান্ধবী আর রাইসার বান্ধবী সবাই এসেছে। আমরা সবাই দুটো করে চকলেট দিলাম, আর এই খুশিতে মেয়েরা পারলে আমাদের উঠিয়ে নিয়ে যাওয়ার অতিক্রম। সব মেয়েরা আমাদের প্রশংসা করছে, তাই এতে আমাদের বেশ ভালোই লাগছে। কিন্তু রাইসা কেমন জানি সব মেয়েদের মুখে আমার প্রশংসা শুনে জ্বলছে। আর কিছু কিছু মেয়েরা তো এটাও বলছে, বিয়াই তো হেব্বি দেখতে, যদি বয়ফ্রেন্ড বানাতে পারতাম তাহলে আর এই জীবনে কিছুই লাগতো না। মেয়েদের কথা শুনে রাইসা জ্বলছে। আমি রাইসার দিকে বেশ ভালো মতোই তাকিয়ে আছি। রাইসা অনেকবার খেয়াল করছে আমি ওর দিকে তাকালেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, তাই রাইসা আমাকে দেখে আমার দিকে তাকিয়ে মেটে মেটে হাসে। তারপর এভাবে অনেক রাত হয়ে গেল, তাই এখন আমাদের বাসায় যেতে কিন্তু মনটা চাচ্ছে না। কিন্তু কি আর করার, আমাদের তো যেতেই হবে। তাই আমি রাইসের কাছে গিয়ে একটু হাসির ছলে বললাম, তো বেআইন, আজ আমরা আসি, পরে আবার আসবো। তখন রাইসা আমাকে বলল, তো পরে যেহেতু আবার আসবেনি, তাহলে যাওয়ার দরকার কি, এখানেই থেকে যান। আমি রাইসের কথা শুনে রাইসের চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম, থাকতে তো ইচ্ছে করছে মনটা, এখানেই থেকে যাই, কিন্তু কি করব, আমাদের তো যেতেই হবে। তো আবার কবে আসবেন? দেখি, বিয়ের দিনে আসবো, এর আগে আসবো না। এর আগে আসবেন না কেন? আসবো না কারণ অতিরিক্ত মায়ায় পড়ে যাবো, এখনই মায়া কাটাতে পারছি না, আর যদি ঘন ঘন আসি তাহলে তো আমি শেষ। তো কার মায়ায় পড়লেন শুনি? পড়েছি অনেক সুন্দর এক পরীর মায়ায়, যে পরীটাকে দেখতেই আজ এখানে এসেছি। তো পরীটা কে জানতে পারি? না, এখন আপাতত বলা যাবে না, কারণ পরীটা তো সাংঘাতিক সুন্দরী, তাই ওর বয়ফ্রেন্ডও থাকতে পারে। বলেই দেখেন, বয়ফ্রেন্ড তো নাও থাকতে পারে। হ্যাঁ তা ঠিক, কিন্তু ভয় লাগে যদি কিছু বলে। আপনি হয়তো বোকা, তাই এসব ভাবছেন। আগে বলেই দেখুন না, যদি পরীটার বয়ফ্রেন্ড থাকে তাহলে আপনাকে না করে দেবে, আর যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে একটু সময় নেবে। আচ্ছা তাহলে এখন না, আগে বিয়েটা হোক, তারপর তাকে ঠিক বলে দেবো। রাইসা আমার কথা শুনে একটু রাগী ভাব দেখে বলল, দুধ চাই, ছেলেরা যে এত বোকা হয় আগে জানতাম না।
কথাটা বলেই চলে গেল। আমি রাইসার কাহিনী থেকে অবাক হয়ে তাকিয়ে আছি, আর তখনই তারিফ এসে বলল, তুই শালা আসলেই বলদ। দেখে বুঝিস না রাইসা তোর কাছ থেকে এত আগ্রহ নিয়ে শুনতে চাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝলাম না, রাইসা রাগ করে চলে গেল কেন? শালা গাধা, রাইসা তোকে পছন্দ করেছে, তাই তোর কাছ থেকে এত আগ্রহ নিয়ে শুনতে চাচ্ছিল। আমি তারিফের কথা শুনে সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে বললাম, দোস্ত সত্যি রাইসা আমাকে পছন্দ করছে? আরে হ্যাঁ রে বাবা, সত্যি সত্যি রাইসা তোকে পছন্দ করেছে, কারণ ওর চোখে আমি গভীর আগ্রহ দেখেছি। আর এটা তখনই হয় যখন একটি মেয়ে তার ভালোবাসার মানুষটির কাছ থেকে ভালোবাসার কথা শুনতে চায়। দোস্ত তাহলে তো হয়ে গেছে, এখন ওকে ডেকে বলে দেই। আরে না না, এত তাড়াহুড়ো করিস না, আগে বিয়েটা হয়ে যাক, তারপর দুজন মিলে ঘোরাফেরা করি। হঠাৎ মনের কথাগুলো বলে দিস, তাহলেই দেখবি সব কিছু হয়ে গেছে। ঠিক আছে দোস্ত, তাহলে এটাই হবে। আগে ভালো মতো বিয়েটা হোক, তারপর ভালোবাসার কথা রাশিকে বলে দেব। তারপর আগে আরো বেশি করে রাশিকে ইমপ্রেস করতে হবে, যাতে আমি প্রপোজ করার সঙ্গে সঙ্গে রাশি রাজি হয়ে যায়। হ্যাঁ, তাই ভালো হবে। আর এখন বাসায় চল, অনেক রাত হয়ে গেছে, এসব নিয়ে আর এখন আর ভাবিস না। আচ্ছা ঠিক আছে চল। তারপর আমরা আবার আমাদের বাসায় চলে আসলাম। আমাদের বাসায় অনেক মেহমান আসছে, তাই যারা এসেছে তাদের সঙ্গে দেখা করে আমি আর তারিফ আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভাবিদের বাসা থেকে খেয়ে এসেছি, তাই বাসায় আর খেলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আজ নীলার জন্মদিন, তাই ও আমাকে ওর জন্মদিনে থাকতে বলেছে। হয়তো ওদের বাসায় সবার সাথে আমার পরিচয় করে দেবে, কিন্তু নীলার বাবা হয়তো আমাকে চিনে ফেলবে, কারণ অল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম এমন একটা মিটিংয়ে বাবা আমাকে আর ভাইকে নিয়ে গেছিল। আর সেখানে বাংলাদেশের সব বড় বড় বিজনেসম্যানরা ছিল, এমনকি নীলার বাবাও ছিল। আর সে কারণে নীলার বাবা হয়তো আমাকে চিনে ফেলতে পারে, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি তারিফকে সবকিছু খুলে বলতেই তারিফ আমাকে অনেক বুদ্ধি দিল। তাই সেই বুদ্ধি অনুযায়ী নীলার বাবার ম্যানেজারকে বেশ কিছু টাকা খাইয়ে বললাম নীলার বাবাকে কোনো মতে অজুহাত দেখিয়ে বাসা থেকে বের করে অনেক দূরে নিয়ে যেতে। আর এটাও বলে দিয়েছি যতক্ষণ না পার্টি শেষ হচ্ছে ততক্ষণ যেন নীলার বাবাকে তার বাসায় না নিয়ে আসে। আর এতে ম্যানেজারও রাজি হয়েছে, কারণ টাকা তো অনেক দিয়েছি। এখন আমার একটাই লক্ষ্য, নীলার বাবা বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমি নীলাদের বাসায় ঢুকবো। নীলার বড় বোন ডালি আমাকে চিনে না, তাই এখানে কোনো সমস্যা হবে না। তাই পার্টি শেষ হলে নীলাকে রুমে নিয়ে উচিত শিক্ষা দিয়ে দেবো। তারপর এক পর্যায়ে বিকেল হয়ে গেল। নীলা আমাকে অনেকগুলো কল দিয়েছে ওদের বাসায় আসার জন্য, আর এটাও বলেছে আজকে নাকি ওর ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করে দেবে। আমিও নীলার কথায় সায় দিয়েছি, তাই খুব পরিবারে হয়েই নীলাদের বাসায় গেলাম। আর এদিকে নীলার বাবার ম্যানেজার তাকে অনেক বড় এক অজুহাত দেখিয়ে বাসা থেকে অনেক দূরে এক রেস্টুরেন্টে নিয়ে গেল, কারণ ম্যানেজার নীলার বাবাকে বলছে এক কোম্পানির এমডি নাকি তাদের 100 কোটি টাকা কন্ট্রাক্ট দিতে চাচ্ছে। আর এটা শুনে নীলার বাবা সবকিছু ফেলে ম্যানেজারের সঙ্গে সেই রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছে। আর এদিকে আমি নীলাদের বাসায় যেতেই সবাই আমাকে দেখে অবাক হয়েই তাকিয়ে আছে, কারণ আমি অনেক পরিবারে এবং দামি ব্র্যান্ডের পোশাক পরে গিয়েছিলাম। আমাকে দেখে তখন ওখানকার সব মেয়েরা এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু আমি কাউকে পাত্তা না দিয়ে নীলার পাশে গিয়ে দাঁড়ালাম। নীলার বোন ডালি চৌধুরীও আমাকে দেখে অনেক খুশি হয়ে মিটে মিটে হেসে মনে মনে ভাবছে, বাহ আমাদের নীলা তো বেশ বড় ঘরের ছেলেকেই পটিয়েছে। তারপর নীলা একে একে ওদের ফ্যামিলির সবার সাথে আমাকে পরিচয় করে দিল। আর এর মধ্যে নীলার জন্মদিনের কেকও কাটা হলো। সবাই পার্টি করছে আর ড্রিঙ্ক করছে, কিন্তু আমি সুযোগ খুঁজছি কখন নীলাকে রুমে নিয়ে যেতে পারবো। আমি সবাইকে দেখিয়ে দেখিয়ে ড্রিঙ্কস করছি, কিন্তু ওটা আসলে কোক ছিল, কিন্তু কেউই বুঝতে পারছে না। আমি অনেকক্ষণ ধরে সুযোগের অপেক্ষা করছি, আর সেই সুযোগ তখনই পাবো যখন সবাই ড্রিঙ্কস করে সেন্স হারিয়ে ফেলবে। তারপর এক পর্যায়ে সেই সুযোগটা চলে আসলো। সবাই ড্রিঙ্কস করে আমোদ ফুর্তিতে ব্যস্ত, আর তখনই আমি নীলার কাছে গিয়ে নীলার হাতটা ধরে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম রুমে যাওয়ার জন্য, কিন্তু নীলা প্রথমে আমার ইশারা না বুঝলেও দ্বিতীয়বার ঠিকই বুঝে গেল। তাই নীলা মেটে মেটে হেসে আমার সাথে আমার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এক রুমে নিয়ে গেল। নীলা অল্প ড্রিঙ্কস করছে, তাই ও আমার ইশারা পেয়ে আর না করলো না, সঙ্গে সঙ্গে আমাকে রুমে নিয়ে আসলো। আমি নীলাকে একা রুমে পেয়ে দরজাটা বন্ধ করে আস্তে আস্তে ওর কাছে যেতে লাগলাম, আর নীলা আমার দিকে তাকিয়ে মেটে মেটে হেসে একা একাই ওর কাপড় খুলতে লাগলো। আমি নীলার কাছে গিয়ে ওর পাশে বসতেই নীলা ওর ড্রেসটা খুলে ফেললো। ঠিক তখনই নীলাকে ওই অবস্থা দেখা মাত্রই আমার বিবেক কড়া নাড়তে লাগলো আর বলতে লাগলো, সি নীরব সি, তুই এসব কি করছিস? তুই সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করছিস। তুই হয়তো ইচ্ছে করলে অন্যভাবে মেয়েটার থেকে প্রতিশোধ নিতে পারিস, কিন্তু তা না করে তুই এই জঘন্য কাজটাই বেছে নিলি। এতে হয়তো তোর এবং মেয়েটার কিছুই হবে না, কিন্তু ভেবে দেখ তুই এইটা কাজ করলে তোর রায়শিকে ঠকানো হবে। তুই কি পারবি রায়শিকে ঠকাতে? আমার বিবেক কথাগুলো বলতেই আমি সঙ্গে সঙ্গে নীলার দেহ থেকে চোখ সরিয়ে হুট করে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। নীলা আমাকে এভাবে হুট করে দাঁড়াতে দেখে নীলাও বসা থেকে দাঁড়িয়ে
আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কি হলো বেবি, দাঁড়িয়ে আছো কেন? আসো। নীলার কথাটা শুনেই আমি সঙ্গে সঙ্গেই নীলাকে আমার কাছ থেকে সরিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়েই নিজের উপরেই ঘৃণা পোষণ করে চলে আসলাম রুমে। নীলা আমার আচরণ দেখে বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। আর এদিকে আমি এক মুহূর্তও নীলাদের বাসায় দাঁড়ালাম না, সোজা গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আমাদের বাসায় তারিব আগে থেকেই ছিল, কারণ ভাইয়ার বিয়ে না হওয়া পর্যন্ত তারিব আমার সাথেই থাকবে। আমি বাসায় যেতেই তারিব মেটে মেটে হেসে আমাকে বলল, দোষ চল ছাদে যাই। আমি কোনো কথা না বলেই তারিফের সঙ্গে ছাদে গেলাম। আর তখনই তারিফ শয়তান মার্কা এক মুচকে হাসি দিয়ে আমাকে বলল, মাম্মা কি অবস্থা, কেমন দিলি? আমি তারিফের কথা শুনে কিছুই বললাম না, বরং আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, ঠিকই তো, আমি সব কি করতে যাচ্ছিলাম। যে ছেলেটা কখনোই মেয়ের দিকে কোন নজরে তাকায়নি, আর আজ সে কিনা সামান্য একটা মেয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ভোগ করতে চেয়েছিল। আজ নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। তারিফ আমার মন খারাপ দেখে আমাকে বলল, দোষ তোর মন খারাপ কেন? ওখানে কি কিছু হয়েছে? আমি তারিফের কথা শুনে ওর কাঁধে আমার হাত রেখে বললাম, না দোষ, কিছুই হয়নি। তো কিছুই যেহেতু হয়নি তাহলে তোর মন খারাপ কেন? দোষ, অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু আজ আমি আমার বিবেকের কাছে শিক্ষা পেয়ে গেলাম। তোর বিবেকের কাছে শিক্ষা পেয়েছিস মানে? কি হয়েছে সেটা বলবি? আমি তারিফকে সবকিছু খুলে বলতেই তারিফ আমার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। দুজনেই চুপচাপ বসে আছি, কেউই কথা বলছি না। ঠিক তখনই তারিফ আস্তে আস্তে বলল, দোষ তোর বিবেক ঠিক ছিল রে, তাই তো এত একটা কাজ থেকে তোকে সরিয়ে এনেছে। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু এবার ভাবতে হবে অন্য উপায়ে, কিভাবে নীলাকে এবং ওর বোনকে শাস্তি দেওয়া যায়। দোষ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এবার ইনশাল্লাহ এই বুদ্ধিতেই কাজ হয়ে যাবে। কি বুদ্ধি? দোষ প্রথম আসি নীলার সাবজেক্টে। নীলা হয়তো তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছে, কিন্তু এটা সবার আগে নিশ্চিত হতে হবে। তারপর নীলাকে প্রচণ্ড ভালোবাসার অভিনয় করে হুট করে ওকে সব কিছু থেকে ব্লক করে দিবি। তখন হয়তো নীলা পাগলের মতো হয়ে তোর সাথে কোনো না কোনো উপায়ে দেখা করার চেষ্টা করবে। আর তখনই তুই হঠাৎ ওকে অন্য এক নাম্বার থেকে কল দিয়ে বলবি কলেজে দেখা করতে। তারপর নীলা কলেজে তোর সাথে দেখা করার পর কলেজের সবার সামনে যখন জিজ্ঞাসা করবে তুই ওকে সব কিছু থেকে ব্লক দিয়েছিস কেন, তখন তুই ওকে পুরো কলেজের ছেলে মেয়েদের সামনে ইচ্ছা মতো অপমান করবি, ঠিক ও যেমনটা সবাইকে করতো। দোষ, বুদ্ধিটা কিন্তু অস্থির, আর মনে হয় এতেই কাজ হবে। কারণ নীলা তখন হাড়ে হাড়ে টের পাবে কলেজের সবার সামনে কাউকে অপমান করলে কেমন লাগে। আর তখন নীলা হয়তো তার ভুল বুঝতে পারবে, তাই পরবর্তীতে কাউকে ছোট করে দেখার আগে 10 বার ভাববে। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা এবার বল, ওর বড় বোনকে কিভাবে শাস্তি দেওয়া যায়? আচ্ছা তাহলে এবার ওর বড় বোনের সাবজেক্টে আসি। হ্যাঁ বল, কিন্তু এটাও যেন ওই রকমই কাজের হয়। আরে হবে, আগে মন দিয়ে কথাগুলো শোনো। বল। আচ্ছা নীরব, আমরা কিন্তু একটা কথা সবাই কমবেশ জানি, আর সেটা হলো কোনো ব্যক্তি বা কোনো বড় ক্ষমতার অধিকারী যেই হোক না কেন, দিন শেষে তাকেও নিজ ঘরে বা আস্তানায় ফিরে যেতে হয়। হ্যাঁ তা তো জানি। ঠিক এইভাবেই ওই ডালি চৌধুরী সবার সাথে যতই ভালোবাসা ছলনা করুক না কেন, তারও কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ আছে। তাই দিন শেষে ডালি চৌধুরী সব কিছু ফেলে সেই মানুষটির কাছেই ফিরে যায়, আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাবো। হ্যাঁ তা ঠিক, কিন্তু কিভাবে কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। শোন, সবার আগে আমাদের খোঁজ নিতে হবে ডালি চৌধুরীর ভালোবাসার মানুষটি কি। তারপর আমরা তাকে খুঁজে পেলে তাকে ঠান্ডা মাথায় বসিয়ে সব কিছু খুলে বলবো। আর তখন যদি সে আমাদের কথায় বিশ্বাস না করে তাহলে সাক্ষী তো আছে। তাহলে তুই বলতে চাচ্ছিস ওই ছেলেটাকে কোনো মতে বুঝিয়ে ডালি চৌধুরীর সাথে ব্রেকআপ করে দিতে? হ্যাঁ ঠিক তাই। আর তখন ডালি চৌধুরীও বুঝবে কারোর সাথে প্রচণ্ড ভালোবাসার অভিনয় করে ছেড়ে গেলে কেমন লাগে। দোস্ত তুই ঠিক বলেছিস, তাই আমাদের এভাবেই কাজটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আর এগুলোই হলো নীলা এবং ডালি চৌধুরীর শাস্তি। তাই হবে। এখন চল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কাল তো ভাইয়ের গায়ে হলুদ, তারপরে বিয়ে, তাই সকালে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ চলো। তারপর আমরা ছাদ থেকে নেমে বাসে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু তখনই হঠাৎ আবারও ওই রকম একটা স্বপ্ন দেখলাম, যেমনটা এর আগেও একবার দেখেছিলাম। আমি দেখছি হঠাৎ রাইসা কোথা থেকে যেন লাল শাড়ি পরে আমার সামনে এসেই
আমাকে বললো তাকে বিয়ে করতে। আর আমিও সেই কথাটা শুনে রাইসাকে জোরে ধরে বলতে লাগলাম, হ্যাঁ রাইসা, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তাই আজ এখনই তোমাকে বিয়ে করব, এতে যা হবার হবে। কিন্তু হঠাৎ কারোর একাই ঘুমটা ভেঙে গেল, তাই সঙ্গে সঙ্গে উঠে চারিদিকে তাকে দেখলাম রাইসা নেই। আর তখনই বুঝতে পারলাম এটা স্বপ্ন ছিল। কিন্তু আর পারছি না, মনটা চাচ্ছে কালকেই ভাবির বাসায় গিয়ে রাইসাকে মনের কথাগুলো বলে দিই, কিন্তু সাহস পাচ্ছি না। তাই সেদিনের কথাগুলো ভাবতে লাগলাম, যখন আরিফ আমাকে বলেছিল রাইসার চোখে মুখে আমার কথা শোনার আগ্রহ দেখতে পেয়েছিল। আর একটা মেয়ে তখনই একটা ছেলের কাছ থেকে গভীর আগ্রহ নিয়ে তার গার্লফ্রেন্ড আছে কিনা জানতে চায়, যখন সে ওই ছেলেটার প্রেমে পড়ে যায়। তাই সবকিছু মিলিয়ে দেখলাম রাইসা আমাকে পছন্দ করে। তাই আগামীকাল ওদের বাসায় গিয়ে রাইসাকে আমার মনের সব ভালোবাসার কথা বলে দেবো, এতে যা হবার হবে। আর যদি শুনি রাইসার বয়ফ্রেন্ড আছে, তাহলে আর কখনোই কাউকে ভালোবাসবো না। কতগুলো ভাবছি আর আফসে আফসে চোখে তারিফের দিকে তাকাচ্ছি। তখন প্রায় মধ্যরাত, তাই তারিফ এখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমারও অনেক ঘুম পাচ্ছে। তাই আর কিছু না ভেবেই ডান কাঁধ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আর আজ ভাইয়ের গায়ে হলুদ, তাই বাসার সব আত্মীয় স্বজনরা যে যার মতো ব্যস্ত হয়ে আছে। কিন্তু আমি চাচ্ছি এখনই ভাবিদের বাসায় যাব, গিয়ে দেখবো রাইসা কি করে। আর যদি একটু সুযোগ পাই, তাহলে রাইসাকে ঝটপট আমার ভালোবাসার কথা বলে দিতে হবে। আমি কোনো মতে তারিফকে নিয়ে আস্তে আস্তে বাসা থেকে কেটে পড়লাম। তারপর আমি আর তারিফ ভাবিদের বাসায় গিয়ে দেখি ভাবিদের বাড়ি পুরোটা সাজানো হয়েছে। আর যখনই ভেতরে ঢুকলাম, তখন দেখলাম আমাদের বাসার মতো এই বাসার মানুষজনও অনেক ব্যস্ত। আমি আর তারিফ কোনো কথা না বলে সোজা ভাবির রুমে গিয়ে ভাবি আর তার বান্ধবীদের সাথে গল্প করছে আর হাসাহাসি করছে, সাথে রাইসাও ছিল। তাই ভাবি আমাকে দেখেই ভেতরে আসতে বললো। আমি আর তারিফ ভেতরে যেতেই ভাবির বান্ধবীরা আমাকে আর তারিফকে ধরে বিছানায় ভাবির পাশে বসালো। কিন্তু ওরা কি করতে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। তাই আমি একটু রসিকতা করে ভাবিকে বললাম, তো ভাবি কি অবস্থা তোমার? ভালো, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালোই আছি। তো ভাবি উনি কে, তোমার সত্যি সত্যি আপন ছোট বোন? রাইসাকে দেখিয়ে বললাম। রাইসা আমার দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। আর তখন ভাবি বলল, হ্যাঁ কেন, তুমি কি জানো না? হ্যাঁ জানি, কিন্তু তবুও শিওর হলাম, কারণ এত সুন্দর মেয়েকে তো পরিদের স্থানেই শোভা পায়। আমার কথাটা শুনে সবাই হাসতে লাগলো। আর তখনই ভাবির এক বান্ধবী বলল, কথাটা কিন্তু একদম ঠিক বলেছেন বেয়াই, আমাদের রাইসা পরি থেকে কোনো অংশে কম নয়। কিন্তু কি ব্যাপার, হঠাৎ এত প্রশংসা? আরে প্রশংসা তো করবোই, কারণ আমার 10টা না 5টা না, একটা মাত্রই বেআইন। এখন তার প্রশংসা না করব তো কাজ করব শুনি? হ্যাঁ কথাটা কিন্তু সত্য, কি বলিস তোরা? তখন ভাবির সব বান্ধবীরা বলল, হ্যাঁ, বেয়ার কথা কি মিথ্যা হতে পারে? তখন সবার মুখে এই কথা শুনে আমি রাইসার দিকে তাকিয়ে দেখি রাইসা আমার দিকে তাকিয়ে আছে। তাই আমার কেমন যেন লাগছে, মানে একটু লজ্জা লজ্জা লাগছে। তাই আমি সবাইকে উদ্দেশ্য করে ভাবিকে বললাম, আচ্ছা ভাবি, তো আমরা আজ আসি, কাল তো তোমাকে নিতে আসবোই। আরে এখনই তো আসলে, আর এখনই চলে যাবে? হ্যাঁ ভাবি চলে যাব, কারণ কাউকে কিছুই বলে আসিনি। তো কি হয়েছে, আমি তোমার ভাইয়াকে বলে দেব, সমস্যা নেই। আমি আর কোনো কথা বললাম না। তাই ভাবি তখনই রাইসাকে বলল, রাইসা যা ওদের রুমে নিয়ে গিয়ে নাস্তা দে। না না ভাবি, নাস্তা করে এসেছি, এখন আর কিছু খাবো না। তা বললে তো হবে না, অন্তত মিষ্টি তো খেতেই হবে। হ্যাঁ, আপু তো ঠিকই বলেছে, অন্য কিছু না খেলেও মিষ্টি তো খেতেই হবে। আর যদি সামান্য মিষ্টিটুকুও না খান, তাহলে কিন্তু আজকে আর বাসায় যেতে দেব না। রাইসার কথা শুনে ভাবি এবং ভাবির বান্ধবীরা হাসাহাসি করছে। আর তখন আমি আর না করলাম না। বেচারা শামীম চুপচাপ বসে আছে, কিছুই বলছে না। কিন্তু শামীম চালাক আছে, আর চোখে ভাবির বান্ধবীদের দেখছে। কিন্তু আমি খেয়াল করলাম ভাবির বেস্ট ফ্রেন্ডের দিকেই শামীম বেশি তাকাচ্ছে। অবশ্য তাকানোর কারণ আছে, ভাবির বেস্ট ফ্রেন্ডটা মাশাআল্লাহ দেখার মতো। আমি শামীমকে নিয়ে রাইসার পেছন পেছন একটা রুমে গেলাম। বাড়ি ভরা মানুষ, তাই রাইসা আমাকে আর শামীমকে রুমে নিয়ে আসছে। কিন্তু রুমে ঢুকতেই আমি আর শামীম অবাক হয়ে গেলাম, কারণ রুমটা দেখতে পুরো বাচ্চাদের মতো ছিল। মনে হচ্ছিল এটা কোনো বাচ্চার রুম, কারণ বিছানায় অনেকগুলো বড় বড় কিউট পুতুল ছিল। আর এমনিতেও রুমটা ঠিক বাচ্চাদের মতো করে সাজানো। শামীম রুমটা দেখে আর চুপচাপ থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে বলল, বিয়ান, এই রুমটা কি কোনো বাচ্চার রুম? আমিও শামীমের কথা শুনে রাইসার দিকে তাকিয়েছি। আর তখনই রাইসা হাসতে হাসতে বলল, রুমটা বাচ্চাদের রুমের মতো লাগে, তাই না? শামীম বলল, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আপনাদের বাসায় তো কোনো বাচ্চা নেই। আরে আছে তো বাচ্চা। শামীম বলল, কোথায়, দেখলাম না তো। কেন, আমি কি বড় নাকি? আমাদের পরিবারের সবচেয়ে ছোট আমি। আমি রাইসার কথা শুনেই সঙ্গে সঙ্গে আমি আর শামীম হেসে দিলাম। আর তখনই রাইসা বলল, ইমা, হাসছেন কেন? না এমনি, কিন্তু আপনি বাচ্চা এটা শুনে হাসি পেল। হয়েছে, এখন বসেন, আমি আসছি। কথাটা বলেই ভেঙচি কেটে চলে গেল, হয়তো আমাদের জন্য মিষ্টি আনতে গেছে। আর এদিকে রাইসা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর শামীম আবারও হাসতে লাগলাম। কিছুক্ষণ হাসার পর আমি শামীমকে বললাম, আচ্ছা দোস্ত, এখন হাসির থামিয়ে আইডিয়া দে কিভাবে রাইসাকে প্রপোজ করব।
আচ্ছা শোনো, রাইসা যখন মিষ্টি নিয়ে আসবে তখন আমি একটা মিষ্টি খেয়ে ওয়াশরুমে যাব, আর তখন সুযোগ বুঝে মিষ্টি খেতে খেতে ওকে মিষ্টি মিষ্টি কথা বলবি আর পাম দেবি। তারপর যখন দেখবি রাইসা কিছুটা ইমপ্রেস হয়েছে, ঠিক তখনই সুন্দরভাবে বুঝিয়ে প্রপোজ করে দিবি। এতে যা হবার হবে। আর যদি ও সবাইকে একথা বলে দেয় তখন বলবি মজা করছি। হ্যাঁ, আইডিয়াটা ঠিক আছে, এভাবেই ট্রাই করে দেখতে হবে। তারপর রাইসা আমাদের জন্য মিষ্টি এবং পানি নিয়ে আসলো। আমি রাইসাকে বসতে বলতেই রাইসা বসলো, আর তখন আমি রাইসার দিকে তাকিয়ে মিটে মিটে হাসতে লাগলাম। এক কথায় এমন ভাব করছি মনে হচ্ছে রাইসাকে আমি অনেক পছন্দ করি। তখন শামীম একটা মিষ্টি খেয়েই পেট হাত দিয়ে রাইসাকে বললো ওয়াশরুমে যাবে। তাই রাইসা শামীমকে ওয়াশরুম দেখাতেই শামীম ওয়াশরুমে চলে গেল। হ্যাঁ, এইবার সুন্দরভাবে গুছিয়ে রাইসাকে ভালোবাসার কথা বলে দেই। কথাটা মনে মনে ভাবতে রাইসা বলল, তো বেয়াই, আপনাকে আমি এর আগে কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, দেখা হতেই পারে, কারণ আপনাদের বাসা বনানীতে আর আমাদের বাসা বাড়িধারাতে, তাই বেশি একটা দূরত্ব না। হ্যাঁ হয়তো। আমি তখন মিষ্টি খেতে খেতে বললাম, জানেন বেআইন, আমি কিন্তু মিষ্টি খুব পছন্দ করি। আমিও অনেক পছন্দ করি। তাহলে নিচ্ছেন না যে? এতগুলো মিষ্টি তো একা খেতে পারবো না। আরে আপনি একা খাবেন কেন? শামীম ভাইয়াও তো আপনার সাথে আছে। মনে হয় না শামীম আর মিষ্টি খাবে। তাহলে আপনিই খান। কেন, আপনি খাবেন না? না না, গতকাল থেকেই অনেক মিষ্টি খেয়েছি, তাই আর খেতে ইচ্ছে করছে না। আমি তখন রাইসার কথা শুনে রাইসাকে বললাম, আচ্ছা বেআইন, আপনি কি জানেন আপনি দেখতে অনেক মিষ্টি? রাইসা আমার কথা শুনে কিছুই বললো না, আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে মিটে মিটে হাসছে, মনে হয় একটু লজ্জা পাচ্ছে। আচ্ছা বেআইন, আপনাকে এই কিছু কথা বলতে চাই, বলবো কি? বলেন, কি বলবেন? না মানে কিভাবে যে বলি। আরে বলুন না, সমস্যা নাই। আচ্ছা, আপনার কি বয়ফ্রেন্ড আছে? না, বয়ফ্রেন্ড তো নেই। সত্যি বলছেন নাকি মিথ্যে? মিথ্যে বলবো কেন, আমার সত্যিই বয়ফ্রেন্ড নেই। তো কেউ যদি আপনাকে অনেক ভালোবেসে প্রপোজ করে তাহলে কি করবেন আপনি? রোজই তো সবাই আমাকে ভালোবেসে প্রপোজ করে, কিন্তু আমি না করে দিই। তো আপনি বলতে চাচ্ছেন কেউ আপনাকে প্রপোজ করলে না করে দেবেন? ঠিক তা না, আসলে ছেলেদের আমি একটু কমই বিশ্বাস করি, কারণ ওরা মেয়েদের ধোঁকা দেয়। তাই আজ পছন্দ এমন কেউ আমাকে প্রপোজ করেনি যাকে দেখে একটু ভরসা পাবো। হ্যাঁ তা ঠিক, কিন্তু সবাই তো এক না, চোখের দেখাতেও মাঝে মাঝে ভুল হয়। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমারও তো পছন্দ হতে হবে, তাই না? কাউকে আমার ভালো লাগে না। তো আমাকে কেমন লাগে? আমি কি খারাপ মানুষ? মনে হয় না। তো আমাকে দেখে কি মনে হয়? মনে তো হয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু আপনার মনের খবর তো আর আমি জানি না। আচ্ছা, এগুলো বাদ দিয়ে এখন সত্যি কথা বলি। বলেন। জানেন আপনার চেহারায় কেমন যেন এক মায়া আছে, যে আপনার চেহারাটা ভুলতে পারছি না। আপনাকে যেদিন প্রথম দেখি সেদিনে আমার মনটা আপনার ওই মায়ার জালে ফেসে গেছে। তাই তো গতকাল রাতে আপনি আমার স্বপ্নেও এসেছিলেন, আর এতে মনটা খুব করে আপনাকে দেখতে চাচ্ছিল। তাই তো কাউকে কিছু না বলেই চলে এসেছি। রাইসা আমার কথাগুলো শুনে আমার দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমি আপনার প্রেমে পড়ে গেছি। কথাটা বলে মাথাটা নিচু করে ফেললাম। রাইসা আমার কথা শুনে মাথাটা নিচু করে ওর গায়ের ওনাটা এক কোণা আঙুলের মাথায় পেঁচাচ্ছে আর মিটে মিটে হাসছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না, তাই আর সহ্য করতে না পেরে মনের কথাগুলো বলেই দিলাম। আর কিছু বলবেন? আমি রাইসের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে রাইসের কাছে যেতে যেতে বললাম, অনেক কিছুই বলার আছে, কিন্তু সংক্ষেপে শুধু একটা কথাই বলতে চাই। আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি, কখনো হয়তো ভুলতে পারবো না। আর যদি কেউ ভুলেও যেতেও বলে তাহলে সেদিন হয়তো নিজেকেই ভুলে যাব। এক কথায় সবসময় এই মনের মাঝে আগলে রাখার চেষ্টা করব, কখনোই হারাতে দেব না। কথাটা রাইসার দিকে এগিয়ে যেতে যেতে বলায় রাইসা পেছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে পিঠ ঠেকাতেই থমকে দাঁড়ালো। তো এটাই ছিল আমার মনের কথা। এবার আপনিই ডিসাইড করুন কি করবেন। রাইসা আমার কথাটা শুনে আমার চোখের দিকে তাকিয়ে আছে। রুমে এসি চলছে, কিন্তু তবু রাইসা আমার চোখের দিকে তাকিয়ে ঘামছে। জানি না এই ঘেমে যাওয়ার কারণটা কি। আমি রাইসার কাছ থেকে সরে দাঁড়িয়ে স্বামীকে ডাকতেই শামীম ওয়াশরুম থেকে বের হলো। তারপর স্বামীকে নিয়ে আর কোনো কথা না বলেই চলে আসলাম। আর এদিকে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে রাইসা হাসতে হাসতে দৌড়ে আয়নার সামনে গিয়ে নিজের গাল ধরে মিটে মিটে হাসছে আর বলছে, কি রে রাইসা, তুই নাকি অনেক মায়াবী? তা কিভাবে মায়া করিস ছেলেদের মনে? কথাটা মনে মনে বলেই আবার বলল, হ্যাঁ, সেদিন বেয়াইকে দেখে আমারও ভালো লেগেছিল, কিন্তু বুঝতে দিইনি। আর আজ বেয়াই নিজ থেকেই বলল সে নাকি আমাকে ভালোবাসে। আর সে যেহেতু আমাকে এতটা ভালোবাসে, তাই আমার কোনো অধিকার নেই তাকে ফিরিয়ে দেওয়ার।
হ্যাঁ, সত্যিই তাকে ফিরিয়ে দেওয়ার মতো সাহস আমার নেই। তাই আপুর বিয়েটা শেষ হলেই বেআইকে আমারও মনের কথাগুলো বলবো। রাইসা কথাগুলো আয়নার সামনে দাঁড়িয়ে বলছিল, ঠিক তখনই রাইসার ফোনে কে যেন কল দিল। তাই রাইসা মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করে বলল, আরে নীলা, তুই হঠাৎ কল দিলি? এতদিন পর বান্ধবীর কথা মনে পড়লো তাই না? কয়েকটা দিন ধরে খুব ঝামেলায় আছি রে, তাই কাউকে কল দেই না। রাইসা বলল, হ্যাঁ বুঝলাম তুই ঝামেলায় আছিস, কিন্তু ঝামেলাটা কি সেটা তো বল। আরে আর বলিস না, তুই তো জানিস আমি কেমন, তাই আমার পছন্দ মতো কোনো ছেলেই পেলাম না রিলেশন করার মতো। কিন্তু হঠাৎ করেই আমার জীবনে সেই ছেলেটা চলে আসলো, যাকেই মনে মনে খুঁজছিলাম। নীলার কথাটা শেষ না হতে রাইসা বলল, আরে পুরো কথাটা তো আগে শোন। আচ্ছা বল। কিন্তু জানিস, সেই দিন আমার জন্মদিনে ওকে আমি ইনভাইট করেছিলাম, তাই ও আমাদের বাসায়ও এসেছে। বুঝলাম, তো ঝামেলাটা নাকি? আরে সেই দিন ও আমাকে রুম ডেট করার কথা বলেছিল, আর এমনিতেও আমি একটু ড্রিঙ্কস করেছিলাম, তাই না করতে পারিনি। আবারও রাইসা নীলার পুরো কথাটা না শুনেই কিছুটা রেগে বলল, ছি নীলা, তুই এসব কি বলছিস? আরে পুরো কথাটা তো শোন। বল। তারপর ও যখন দরজাটা আটকে দিয়ে আমাদিকে আসতে লাগলো, তখন আমি আমার ড্রেস খুলছিলাম, কিন্তু ও আমাকে ওই অবস্থায় দেখেই অন্যদিকে ফিরে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে। আবারও রাইসা পুরো কথাটা না শুনে সঙ্গে সঙ্গে বলল, তার মানে তুই? আরে পুরো কথাটা শুনছিস না কেন? আর কি শুনবো, তোরা তো রুমে করেই ফেলেছিস। আরে যা ভাবছিস তেমন কিছুই হয়নি, ও আমাকে অন্যদিকে ফিরিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চলে গেছে। মানে কি? সে এমনটা কেন করলো? আমি কিভাবে বলবো ও এমনটা কেন করলো? আর তুই বল, আমার কোন দিক থেকে কমতি আছে যে কারণে ও আমাকে এমন করলো? আমি কিভাবে বলবো তোর কোন দিক থেকে কমতি আছে? কিন্তু আমার মনে হচ্ছে ছেলেটা লজ্জা পেয়েছে। না না, তেমন কিছুই না। ও যদি লজ্জা পেত তাহলে আমাকে ওইভাবে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চলে যেত না, হয়তো কিছুক্ষণ বসে থেকে লজ্জা কাটিয়ে উঠত। সেটাও তো কথা। আচ্ছা যাই হয়েছে, এখন এসব বাদ দে, মন খারাপ করিস না রে। আর এমনিতেও বিয়ের আগে এসব করাটা ঠিক না। হ্যাঁ, তা আমিও জানি, কিন্তু ও এখন আমার সাথে কথাই বলছে না, আমি কল দিলেও ধরছে না। দেখ, তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি জানতেও চাই না, আর এসবের মধ্যে থাকতেও চাই না। এখন ওই ছেলেটা কথা বলছে না কেন সেটা তুই আর ওই ছেলেটাই ভালো জানবি। আচ্ছা রাখি, পরে কথা হবে। রাখ। আর নীলা, বল। কাল আমার মিমি আপুর বিয়ে, তাই চলে আসিস। সত্যি মিমি আপুর বিয়ে? আরে হ্যাঁ, সত্যিই বিয়ে। তুই কিন্তু বিকেলেই চলে আসবি, অনেক মজা করব আর আড্ডা দেব। হ্যাঁ তা তো আসবই, মিমি আপুর বিয়ে আর আমি আসবো না, এমনটা কখনো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, বিকেলে আমাদের বাসায় চলে আসিস। এখন রাখছি, অনেক কাজ পড়ে আছে রে। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই কলটা কেটে দিল। আর এদিকে আমি আর শামীম এসে রুমে শুয়েছিলাম। আমি আর শামীম দুজনে মাথার নিচে হাত দিয়ে টান টান হয়ে শুয়ে আছি। আর তখন শামীম বলল, দোষ, আমি নিশ্চয়ই রাইসা রাজি হয়ে যাবে। হ্যাঁ আমারও মনে হয়, কিন্তু লজ্জা পাচ্ছে বলে কিছুই বলতে পারছে না। ঠিক তাই, কিন্তু চিন্তা করিস না, আজ বা কাল ঠিকই রিপ্লাই পেয়ে যাবে। হ্যাঁ দোস্ত, তাই যেন হয়। আল্লাহ ভরসা এটাই হবে। তারপর দুপুর হতে আমরা দুজন বাড়ির কোনো কাজ না করেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমিয়েও শান্তি নেই, স্বপ্নেও রাশিকে দেখতে পাই, তাই ঘুম ভেঙে যায়। তারপর দিনটা এভাবেই কেটে গেল। রাতে পার্টি হচ্ছে, ভাইয়ার সব বন্ধুরা এসেছে, এমনকি আমারও সব বন্ধুরা চলে এসেছে। তাই আমরা পার্টি করছি, কিন্তু আমি ড্রিঙ্কস খাই না, তাই আজকেও খেলাম না। কিন্তু ওরা সবাই খাচ্ছে, সবাই খুব আনন্দ করছে, আমরাও করছি, কিন্তু আর ভালো লাগছিল না। তাই আমি, তারিফ আর শামীম ওখান থেকে চলে এসেছি। সাথে 3 বন্ধু বসে গল্প করছিলাম, কে কবে বিয়ে করবে, বিয়ের পর কোথায় ঘুরতে যাবে, আর বাসর ঘরে কিভাবে বউকে রোমান্টিক ভাবে ইমপ্রেস করবে। আমরা 3 জনে সব বিয়ে নিয়েই গল্প করছিলাম। আর তখনই অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। এখন প্রায় রাত 12টার উপরে। এত রাতে অচেনা নাম্বার থেকে কল আসায় কিছুটা অবাক হয়েছি। মোবাইলটা বাজছে কিন্তু ধরছি না, তাই তারিফ বলল, কিরে ধরছিস না কেন? অচেনা নাম্বার। তো কি হয়েছে, ধরে দেখ কে।
আমি তারিফের কথাটা শুনে কলটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়ে হ্যালো বললো, আর মেয়েটা হলো বলতেই চিনে ফেললাম এটা তো রাইসা। তাই সঙ্গে সঙ্গেই বললাম, রাইসা তুমি? আমার মুখে রাইসার নামটা শুনে শামীম এবং তারিফ একটু হেসে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ আমি, কেন কল দিতে পারি না? আরে আমি তা বলতে চাইনি, হঠাৎ তুমি আমাকে কল দিয়েছো, বিশ্বাসই হচ্ছে না। তো এখন কি বিশ্বাস হয়েছে? হ্যাঁ এখন হয়েছে। তা কি করছেন? এই তো ছাদে বসে তারা দেখছিলাম। কি দেখছেন? তারা? হ্যাঁ তারা দেখছিলাম, কারণ আকাশের তারা দেখতে আমার খুব ভালো লাগে। আপনি তো দেখছি আমার মতোই তারা দেখতে ভালোবাসেন। হ্যাঁ খুব ভালোবাসি। আসলে আমি সত্যি সত্যি তারা দেখতে অনেক ভালোবাসি, কিন্তু এখন তো তারা দেখছিলাম না, আমরা বিয়ে নিয়ে গল্প করছিলাম। তাই এটা তো আর রাইসিকে বলা যাবে না, সেজন্যই বললাম তারা দেখছিলাম। তা আপুর বিয়েটা হলে আমাদের বাসায় বেড়াতে আসেন, তখন দুজন নীরবে বসে মন ভরে আকাশের তারা দেখব। হ্যাঁ তা তো আসবই, কারণ একা একা তারা দেখতে ভালো লাগে না। প্রতিদিনই ভাবি যদি একজন সঙ্গী হতো তাহলে কতই না ভালো হতো। রাইসা আমার কথাটা শুনে হাসছে, কিন্তু আমার মনে হচ্ছে রাইসার পাশে কোনো মেয়ে আছে, তাই সেও আমার কথা শুনে হাসছে। আচ্ছা রাইসা, জানো আজকে দুপুরেও তুমি আমার স্বপ্নে এসেছিলে। তারপর? তারপর আর কি, দেখলাম তুমি লাল শাড়ি পরে আমার রুমে বসে আছো, মানে আমাদের বিয়ে হয়েছে। তখন আমি একগুচ্ছ লাল টুকটুকে গোলাপ ফুল নিয়ে তোমার কাছে গিয়ে তোমাকে দিতেই ঘুমটা ভেঙে গেল। আমার কথা শুনে আবারও রাইসা হাসছে। আচ্ছা রাইসা, আমি কি বলেছিলাম মনে আছে? না না, তা কি বলছিলেন? আমি রাইসাকে কিছু বলতে যাব, আর তখনই মনে পড়লো, আরে আমার নাম্বারটা তো রাইসার কাছে নেই। তাহলে রাইসা কোথা থেকে নাম্বার পেলো? আচ্ছা রাইসা, তুমি আমার নাম্বারটা কোথায় পেলে? তোমার কাছে তো আমার নাম্বার ছিল না। আপুর কাছ থেকে নিয়েছি। তো কেন নিয়েছো? এমনিই নিয়েছি, ভাবলাম কি করছেন একটু জেনে নি। রাইসা কথাটা শেষ হতেই সঙ্গে সঙ্গে বললাম, ভালোবাসো আমাকে? কি? বলছি ভালোবাসো আমাকে। পাগল নাকি আপনাকে ভালোবাসতে যাব? আমি তো পাগলই। তো এই পাগলটা ভালোবেসে বলছে, তুমি কি আমার পাগলি হবে? আমার কথাটা শুনেই রাইসা ফোনটা ওর বুকে নিয়ে চোখ বন্ধ করে হাসছে। কি হলো, কিছু বলছো না যে? আমার কথাটা শুনে রাইসা বলল, ইস, আমি কারো পাগলি হতে পারবো না। কেন? কারণ আমি অলরেডি একজনের পাগলি হয়ে গেছি। কি? একজনের পাগলি হয়ে গেছো মানে? কে সে? সেই মানুষটি হলো নীরব আহমেদ। আমি রাইসার কথাটা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। এত খুশি আমি আর কখনোই হয়নি। আর ওইদিকে রাইসার পাশে যে মেয়েটা বসেছিল সে আর অন্য কেউ না, স্বয়ং নীলা। আর নীলা রাইসার মুখে নীরব আহমেদ নামটা শুনে অনেকটা অবাক হয়ে রাইসার দিকে তাকিয়ে আছে। আর এদিকে আমি খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে রাইসাকে বললাম, মানে তুমি আমার পাগলি? সেই প্রথম দিনই তো তোমাকে দেখে তোমার পাগলি হয়ে গেছিলাম। আমি রাইসার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আর ওইদিকে নীলা রাইসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রাইসা, তোর বেআইয়ের নামটা যেন কি? ওর নাম নীরব। আচ্ছা, তোর বেআইয়ের ছবি আছে? হ্যাঁ, আজকে আপুর কাছ থেকে নিয়েছিলাম। দেখি তো। নীলা আর রাইসার মধ্যে যা যা হচ্ছিল আমি একটু একটু শুনেছি, কিন্তু আমি ভাবলাম হয়তো রাইসার কোনো বান্ধবী হবে হয়তো। ওইদিকে রাইসা আমাকে বলল, আচ্ছা তো এখন রাখছি, কাল তো দুলাভাইকে নিয়ে আসবাই, তখন একসাথে বসেই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কথাটা বলে কলটা কেটে দিলাম। আর এদিকে রাইসা ওর মোবাইল থেকে আমার দুইটা পিক নীলাকে দেখাতেই নীলা অনেকটা শক খাওয়ার মতো করে আমার ছবির দিকে তাকিয়ে আছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। হ্যাঁ, তাই তো দেখছি। জানিস, ও আমাকে অনেক ভালোবাসে, আর আমি ওকে ভালোবেসে ফেলেছি রে। নীলা রাইসার কথাটা শুনেই মনে মনে বলল, আমি থাকতে নীরব কখনোই তোর হতে পারবে না রাইসা। আর নীরব আমার সাথে এত বড় বেইমানি করলো, এর প্রতিশোধ আমি নিবই। আমি কখনোই নীরব আর রাইসাকে এক হতে দিব না। নীলা কথাগুলো চুপচাপ মনে মনে ভাবতে ভাবতে রাইসার মোবাইলের দিকে তাকিয়ে আছে। রাইসা নীলাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? নীরবকে চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আর নীরবও আমাকে ভালো করে চিনে। বলিস কি, তোরা দুজন দুজনকে চিনিস? হ্যাঁ চিনি, আর কাল তো নীরব আসবেই, তখন নিজের চোখেই সবকিছু দেখতে পাবি। নিজের চোখে সবকিছু দেখতে পারবো মানে? মানেটা খুব সহজ, আগামীকালই দেখতে পারবি। তুই না এখনো সেই আগের মতোই আছিস, পুরোপুরি কথা না বলেই রেখে দিস। আচ্ছা এইসব বাদ দে, অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কথাটা বলেই নীলা ওপাশ হয়ে শুয়ে পড়লো। আর তখন রাইসা ওপাশ হয়ে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো, হঠাৎ নীলা এসব কি বলছে? আর নীলা আর নীরব আগে থেকেই পরিচিত কিভাবে? থাক, এসব নিয়ে না ভাবাটাই ভালো। অনেক ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। আর এদিকে আমরা তিনজন বন্ধু মিলে ছাদের উপরেই খুশিতে নাচতে লাগলাম।
তারপর এভাবে কিছুক্ষণ খুশিতে নাচানাচি করে রুমে চলে আসলাম। অনেক ঘুম পাচ্ছে আর অনেক রাতও হয়েছে, তাই কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। আমাদের সঙ্গে সাদিকাও আছে। আমরা সবাই রেডি হলাম। ভাইয়াও রেডি হয়েছে, কিন্তু ভাইয়া একটু লজ্জা পাচ্ছে, তাই আমি ভাইয়াকে এটা সেটা বলে লজ্জা ভাঙানোর চেষ্টা করলাম। তারপর আমাদের সবকিছু গুছিয়ে ভাবিদের বাসায় যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেছে। আমি, শামীম আর তারিফ তিনজন ভাবিদের বাসায় গিয়ে সবার থেকে আলাদা হয়ে গেলাম, কারণ আমি রাইসের সাথে দেখা করব। আর এমনিতেও ভাইয়ের সাথে তো তার বন্ধুরা আছেই, তারা মজা করে কি কথাবার্তা বলবে না বলবে সেগুলো তো আর আমাদের শুনে কাজ নেই। আমরা তিনজন রাইসার রুমে এক সাইডে গিয়েই আমি রাইসাকে কল দিয়ে বললাম আমি ওর রুমের সামনেই আছি। তাই রাইসা দৌড়ে বের হতেই আমি পুরো অবাক হয়ে রাইসের দিকে তাকিয়ে রইলাম। রাইসা নীল শাড়ি পরছে আর হাতে কাচের নীল রেশমি চুড়ি, সাথে হালকা মেকআপ। ওকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে যেন এক মায়াবী সুন্দরী পরী নেমে এসেছে। আমি ওকে দেখে চোখই সরাতে পারছি না, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রাইসা আমার সামনে এসে আমাকে ডাক দিতেই আমি ওর থেকে চোখটা সরিয়েই আবার ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বা একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না। রাইসা আমার কথাটা শুনে একটু লজ্জা পেয়ে বলল, থাক আর বলতে হবে না, এখন বলো আসতে কোনো সমস্যা হয়নি তো? না সমস্যা হয়নি, কিন্তু এখানে এসে এই মনটা আবার চুরি হয়ে গেছে। মানে তোমার মন আবার কে চুরি করলো? কে আবার চুরি করবে? তোমার মনটাই তো আমার মনকে চুরি করে হৃদয়ের মাঝে লুকিয়ে রেখেছে। হ্যাঁ বলছে তোমাকে, পাগল একটা। কথাটা বলে দৌড়ে চলে যেতে নেবে, আর তখনই আমি পেছন থেকে রাইসা হাতটা ধরে টান দিয়ে রাইসাকে বুকে জড়িয়ে নিলাম। রাইসা আমাকে জড়ে ধরে আছে, কিছুই বলছে না, মনে মনে অনেক খুশি হয়েছে। আর তখন আমি রাইসাকে বললাম, রাইসা তুমি আমাকে কখনোই ভুল বোঝো না প্লিজ, আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। এক কথায় তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে সেদিনই হবে আমার শেষ দিন। আমার কথাটা শুনে রাইসা আমাকে ছেড়েই আমার হাতটা ধরে বলল, খবরদার আর কখনোই কথা মুখে আনবে না। আমি তোমাকে কখনোই ভুল বুঝবো না, আর কখনো ছেড়েও যাব না, কারণ আমি হচ্ছে তোমাকে অনেক ভালোবাসি। আর ওইদিকে নীলা রাইসার রুম থেকে বেরিয়ে সবকিছু দেখছে। আমি নীলাকে এখনো খেয়াল করিনি। আমি আর রাইসে কথা বলছি, ঠিক তখনই আমাদের মাঝে নীলা একটু রাগী ভাব নিয়ে এসে হাততালি দিতে দিতে বলল, বাই রাইসা। রাইসা, খুব ভালো একটা ছেলেকেই ভালোবেসেছিস। নীলা তুই? আমি এবং শামীম নীলাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। আরে নীলা এখানে কিভাবে আসলো? আর রাইসাই বা ওকে তুই করে বলছি কেন? হ্যাঁ, আমি আর বলেছিলাম না নীরব আসলেই একটা জিনিস দেখতে পারবি। হ্যাঁ কিন্তু কি সেটা? সেটা নীরবের কাছেই জিজ্ঞেস কর। আমি নীলাকে এভাবে বলতে দেখে নীলাকে বললাম, নীলা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কারণ রাইসা আমার স্কুল ফ্রেন্ড। কিন্তু আমাকে এখানে দেখে অবাক হচ্ছ তাই না? আমি কিছুই বললাম না। তাই তখনই রাইসা বলল, নীলা, নীরবকে তুই কিভাবে চিনিস, আর এভাবেই বা কথা বলছিস কেন? সেটা ওকেই জিজ্ঞেস কর। নীরব, আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ নীলা এভাবে কথা বলছে কেন? আমি এখনো কিছুই বললাম না। আর তখনই নীলা বলল, তোর নীরব এখন আর কিছুই বলবে না, কারণ ধরা খেয়ে গেছে তো। ধরা খেয়েছে মানে? কি বলছিস এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ তোর নীরব একজন প্লে বয়। ও আমার জীবন নিয়ে খেলেছে আর এখন তোকে ধরেছে। নীলার কথাটা শুনে রাইসা একটু রেগে নীলাকে ধমক দিয়ে বলল, নীলা, এসব তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ আমি তোকে আমার যে বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম সে আর কেউ না, স্বয়ং নীরব। আর ও সেই দিন আমার সাথে রুম ডেট করতে চেয়েছিল। আমি নীলার কথাটা শুনেই একটু রেগে নীলাকে ধমক দিয়ে বললাম, শাট আপ, আমি কখনোই তোমার সাথে এসব করতে চাইনি। আমি জাস্ট চেয়েছিলাম তোমাকে আমাকে আর কিছু করতে না দিয়েই। রাইসা বলল, তার মানে তুমি? আমি সঙ্গে সঙ্গে রাইসা হাতটা চেপে ধরে বললাম, রাইসা প্লিজ বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি না। আমি ওকে জাস্ট কিছু বলতে না দিয়েই রাইসা আমার থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়েই বলল, আর কি বাকি আছে সোনার? তুমি এত নীচ আর জঘন্য যদি আগে জানতাম তাহলে তোমার সাথে রিলেশন তো দূরের কথা, তোমার ভাইয়ের সাথে আপুর বিয়েটাও কখনো হতে দিতাম না। কিন্তু আজকে তাদের বিয়ে, তাই আমি কিছুই বলবো না। কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার সবকিছু শেষ। রাইসা প্লিজ আমাকে ভুল বোঝো না, আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তুমি যা খুশি বলো। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি এক মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবে আর কখনো আমার সামনে আসবে না। রাইসা প্লিজ এমনটা বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি ভুল বুঝছো, আমি সত্যি নীলাকে ভালোবাসি না, আমি তো জাস্ট। আবারও রাইসা আমাকে কিছু বলতে না দিয়েই চিৎকার করে আমাকে বলল, চুপ করো তুমি, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না।
প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি রাইসার কথাটা শুনেই সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে বললাম, না না রাইসা, প্লিজ তুমি এভাবে বলো না, তোমার কিছু হলে আমি তো মরেই যাব। আমি রাইসার হাত ধরে এগুলো বলায় রাইসা আমার থেকে ওর হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়েই আমাকে জোরে একটা থাপড় দিয়ে কান্না করতে করতে বলল, বলছি না আমার সামনে থেকে চলে যাও, আর কখনোই আমার সামনে আসবে না। কথাটা বলেই রাইসা চোখের পানি মুছতে মুছতে দৌড়ে ওর রুমে চলে গেল। আর তখনই আমি নীলাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বললাম, আজ তোর জন্য আমার রাইসা আমাকে ভুল বুঝলো, আর তুই তো আমাকে কখনোই ভালোবাসিস নাই। তুই আমার টাকা দেখে আমাকে ভালোবেসেছিলি, যেমনটা তোর বোন ডালি চৌধুরী আমার ভাইয়াকে ভালোবেসেছিল। মুখ সামলে কথা বলো, আমার আপুকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। হ্যাঁ, আমি 100 বার বলবো, তুই আর তোর বোন আসলে অনেক লোভী। তোরা টাকার জন্য পারিস না এমন কোনো কাজ নেই। আর তাই তো তোর বোন আমার ভাইয়ের সাথে ভালোবাসার নাটক করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর সেদিন তুই যে অডিও কারটা নিয়ে এত ভাব দেখিয়েছিস, সেটা আমারই ছিল, যা তোর বোন আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছিল। নীলা কোনো কথাই বলছে না, আমার দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে আছে। আর আমার ভাইয়া বোকার মতো তার বোনের সবগুলো আবদার অক্ষরে অক্ষরে পালন করার পরেও তোর বোনের ছলনায় পরাজিত হয়েছে। কিন্তু তবুও আমার ভাইয়া তোর বোনকে কিছুই বলেনি, কারণ ভাইয়া তোর বোনকে সত্যি সত্যিই ভালোবেসেছে। আর যদি ভাইয়া চাইতো তাহলে অনেক আগেই তোর বোনকে নিজেই শিক্ষা দিতে পারতো, কিন্তু সে তা করেনি। তাই আমি ভাইয়ার হয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোর বোন এবং তোর উপর। সেজন্য আমি তোর সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম। আমি জাস্ট বোঝাতে চেয়েছিলাম কারোর সাথে ভালোবাসার অভিনয় করলে তার কতটা কষ্ট হয়। আর তুই কি জন্য বলেছিলি আমি তোর সাথে রুম ডেট করতে চেয়েছিলাম? আরে আমার যদি এমন নিয়ত থাকতো তাহলে সেদিনই তোকে ভোগ করে ছেড়ে দিতাম, কিন্তু আমি অমন ছেলেই না। তাই আমি সেদিন তোকে কিছুই করিনি, এমনকি তোর দিকেও তাকাইনি। আমার কথাগুলো শুনে নীলা কান্না করছে, কিছুই বলছে না। তোদের মতো মেয়েরা আসলে অনেক লোভী, সবসময় টাকাওয়ালা ছেলে খুঁজিস, কিন্তু কখনো কি ভালো মনের একজনকে খুঁজেছিস? আর টাকা দিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষটাই ভালো না হয়? আর মনে রাখবি, টাকা পয়সা কখনোই প্রকৃত সুখ দিতে পারে না, আর সেটা একদিন ঠিকই বুঝবি, কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে। নীলা আমার কথাগুলো শুনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। নীলাকে দেখে মনে হচ্ছে ওর মনটা কিছুটা হলেও বুঝেছে, তাই ওর চোখ দুটো ছলছল করছে। আমি আর কোনো কথা না বলে শামীম আর তারিফকে নিয়ে চলে আসলাম। আমি ভাইয়ের কাছে গিয়ে চুপচাপ বসে আছি। তাই আমাকে দেখে অনেক মেয়েরাই আমার কাছে এসে মজা করছে, কিন্তু আমার মনটা খারাপ, তাই তাদের সাথে কথাই বললাম না। ভাই আমার মন খারাপ দেখে বলল, কি রে নীরব, কি হয়েছে, তোর মন খারাপ কেন? না ভাইয়া এমনি। এমনি এমনি তো তোর মন খারাপ হয় না, সত্যি করে বল, কেউ কিছু বলেছে? আরে না ভাইয়া, কে কি বলবে, ভাবছিলাম ভাবি পেয়ে আবার আমাকে ভুলে যাও নাকি। ধুর, কি বলছিস, মার দেবো কিন্তু। ভাইয়া মজা করলাম। তারপর আমি তারিফ আর শামীম তিনজন রাইসাকে চোখের দৃষ্টিতেই অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও দেখলাম না। হয়তো অনেক কষ্ট পেয়েছে তাই রুমেই আছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। তাই মন খারাপ করে চুপচাপ এক কোনায় বসে আছি। আমার সাথে তারিফ আর শামীমও আছে। এদিকে দুপুর হয়ে গেছে, তাই সবাই খেতে বসেছে, কিন্তু আমিও কম কষ্ট পাইনি, তাই কষ্টে আমার ক্ষুধা মরে গেছে। তারিফ আর শামীম কিছুক্ষণ পর পরই আমাকে খেতে যেতে বলছে, কিন্তু আমি এক কথায় বলে দিয়েছি আমার ক্ষুধা নেই, তাই আমাকে বিরক্ত করিস না। ওদেরও অনেক ক্ষুধা লাগছে, কিন্তু ওরা আমার জন্যই বসে আছে। কিছুক্ষণ এভাবে বসে থাকতেই হঠাৎ ভাইয়া কল দিয়ে বললো তাড়াতাড়ি ভাইয়ার ওখানে যেতে। তাই আমরা তিনজন ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া এবং তার বন্ধুদের সবার সামনেই খাবার, কিন্তু তারা নাকি আমাকে ছাড়া খাবে না। তাই কোনো উপায় না দেখে আমরা ভাইয়াদের টেবিলে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষে রাইসিকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হয়তো এখনো রুমে আছে, তাই রুমের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ। তাই ওকে ডাকলাম না, কারণ বাড়ি ভরা মানুষ, আর এর মধ্যে যদি রাইসা রেগে উল্টাপাল্টা কথা বলে ফেলে তাহলে মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। রাইসা মনে হয় এখনো কিছু খায়নি, তাই আমি ভাবির কাছে গিয়ে একটু রসিকতার ছলে বললাম, ওয়াও ভাবি, তোমার তো অপূর্ব সুন্দরী লাগছে। ইস, কি মায়াবী মুখখানা, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আমার কথা শুনে ভাবি এবং রাইসের বান্ধবীরা হাসাহাসি করছে। আর তখন ভাবি বলল, হয়েছে, আর পাম দিতে হবে না, এখন বলো কিছু লাগবে কি না? না ভাবি, কিছুই লাগবে না, কিন্তু বেআইনকে দেখছি না যে, আর ওনাকে তো সকাল থেকে এই পর্যন্ত কোথাও দেখলাম না। মনে হয় রুমে দরজা বন্ধ করে বসে আছে, খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। দিলাম প্যাজ লাগিয়ে, এখন ভাবি ওকে রুম থেকে বের করে খাওয়াবে। কি, সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে? কি বলছো এসব? ভাবির কথাটা শেষ হতেই রাইসার আরো যে বান্ধবীরা ভাবির পাশে ছিল তারা বলল, হ্যাঁ আপু, আমরাও ওকে অনেক আগে থেকেই দেখছি না। ভাবি কথাটা শুনেই বস থেকে উঠে বলল, নীরব তুমি এখানে বসো, আমি রাইসাকে নিয়ে আসছি। কথাটা বলে ভাবি রাইসার রুমে গিয়ে রাইসাকে নিয়ে আসলো, কিন্তু রাইসা আমাকে দেখেই সবার সামনে বিরক্ত বোধ ভাব নিয়ে বলল, আপু, আমাকে নিয়ে আসছো কেন? তুই নাকি সে কখন দরজা লাগিয়ে একা একা রুমে বসে আছিস, কি হয়েছে তোর? কই, আমার আবার কি হবে, আমার কিছুই হয়নি। রাইসা, তুই এইভাবে কথা বলছিস কেন? আর তুই নাকি আজকে দুপুরে খাওয়া দাওয়া করিসনি?
রাইসা কোনো কথা বললো না। তখন ভাবি আবার বলল, দেখ রায়সা, আজকে আমার বিয়ে, তাই আজকে আমি শ্বশুর বাড়িতে চলে যাব। তাই তুই যদি এখন এমন করিস তাহলে কিন্তু আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। রাইসা এখনো কিছু বলছে না, তাই ভাবি আবারও বলল, এখন তুই খাওয়া দাওয়া করবি, তারপর আমার সাথে কিছুক্ষণ গল্প করবি, পরে আমাকে বিদায় দিয়ে দিস। প্লিজ আপু, এভাবে বলো না। তাহলে কিভাবে বলবো? আজকে আমার বিয়ে আর তুই সেখানে রাগ করে বসে আছিস। আচ্ছা ঠিক আছে, আমি আর রাগ করব না। এখন খেয়ে আসি, তারপর গল্প করব। আচ্ছা ঠিক আছে, যা, আমি আম্মুকে বলে দিচ্ছি। যাক, মনে একটু শান্তি পেলাম, এখন অনেকটা ভালো লাগছে। আর আমি শুনেছি রাইসা যতই রাগ করুক না কেন, খাওয়া দাওয়া করলে ওর রাগ অর্ধেক কমে যায়, ঠিক আমার মতোই। তারপর আমি ভাবির সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। একটু পরে কাজী সাহেব চলে আসবে, আর সেই ভাইয়া এবং মিমি ভাবির বিয়ে পড়াবে। আর এদিকে নীলাকেও কোনো জায়গায় দেখতে পারছে না, কিন্তু মেয়েটা যাবে কোথায়, নাকি চলে গেছে? আমার মনে হচ্ছে চলেই গেছে, কিন্তু গেছে তো গেছে, আমার আর রাইসার মধ্যে বড় দেয়াল দাঁড় করিয়ে দিয়ে গেছে। তারপর কাজী সাহেব এসে ভাইয়া এবং ভাবির বিয়েটা সম্পূর্ণ করলো। এখন ভাইয়া আর ভাবি স্বামী স্ত্রী। আমরা সবার সাথে কথাবার্তা শেষ করে ভাবিকে নিয়ে চলে আসতে যাব। ওই সময় রাইসা ভাবিকে জোরে ধরে অনেক কান্না করতে লাগলো। আমি রাইসার কান্না দেখে ঠিক বুঝতে পারলাম রাইসা এত কান্না করছে কেন। প্রথমত ভাবি ছিল রাইসার একমাত্র সঙ্গী, যার সঙ্গে সে সবসময় খুনসুটি করে কাটিয়ে দিত, কিন্তু আজ সেই মানুষটি চলে যাচ্ছে। আর দ্বিতীয়ত যাকে এতটা ভালোবেসেছিল তার কাছে আজকে এত বড় একটা ধোঁকা খেলো। সব মিলিয়ে মনে অনেক কষ্ট নিয়ে একটু বেশি কান্না করছে, যাতে মনটা একটু হালকা হয়। রাইসার কান্না দেখে আমার অনেক খারাপ লাগছে, কারণ রাইসা ভাবিকে জোরে ধরে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। তারপর এক পর্যায়ে আমরা ভাবিকে নিয়ে বাসায় চলে আসলাম। ভাবিও অনেক কান্না করছে, যেমনটা সবাই কম বেশি করে, কিন্তু আমার একটুও ভালো লাগছে না। মনটা শুধু রাইসার কথাই চিন্তা করছে। মেয়েটার হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। তাই ভাবছি সন্ধ্যার পর একটু রাইসার সাথে দেখা করতে যাব। এখন তো ভাবি আর ভাইয়ার বিয়েই হয়েই গেছে, তাই আমি ওই বাড়িতে গেলে এখন আর কেউই মাইন্ড করবে না। তারপর সন্ধ্যার পর আমি একা একাই ভাবিদের বাসায় গেলাম। গিয়ে দেখি বাসাটা পুরো নীরব হয়ে গেছে, মনে হচ্ছে এই বাড়িতে কেউই থাকে না। ভাবির মা মানে আন্টি আমাকে দেখে আমাকে ধরে কান্না করতে লাগলো। তখন আমি তাকে অনেক সান্ত্বনা দিয়ে কোনো মতে কান্না থামলাম। আর তখন সে বলল, বাবা, আমার মিমি রাইসাকে অনেক আদর করতো, তাই রাইসা মিমিকে ছাড়া একটু থাকতে পারতো না। তাই দুজন সবসময় খুনসুটিতে বেঁধে থাকতো। কিন্তু মিমি যাওয়ার পর রাইসা কারোর সাথেই কথা বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। তুমি একটু যাও না বাবা, ওকে একটু বুঝিয়ে বলো যাতে এভাবে ভেঙে না পড়ে। ঠিক আছে আন্টি, আমি যাচ্ছি। কথাটা বলেই আমি রাইসার রুমে গেলাম। গিয়ে দেখি রাইসা বিছানায় বালিশ জড়িয়ে ধরে উপাস হয়ে শুয়ে আছে আর কান্না করছে। তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাইসাকে দেখি, হঠাৎ ডাক দিলাম, রাইসা। আমার কর্ণটা পাওয়ার সঙ্গে সঙ্গে রাইসা পেছনে তাকে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তাই সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। আমি রাইসার পাগলামি দেখে মনে মনে ভাবলাম রাইসা হয়তো তার ভুল বুঝতে পেরেছে, আর সেজন্য আমাকে দেখে আর থাকতে না পেরে জোরে ধরে কাঁদছে। কিন্তু না, আমার কথাটা ভাবার শেষ হতে না হতেই রাইসা আমাকে ছেড়ে দিয়ে কিছুটা রেগে বলল, আপনি আমার রুমে কেন এসেছেন? তার মানে রাইসা আমাকে দেখে সবকিছু ভুলে গিয়েছিল, কিন্তু জড়িয়ে ধরার পরে আবার মনে পড়ে গেছে। রাইসা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো সমস্যা হবে। রাইসা আমার কথাটা শুনে রেগে গিয়ে বলল, হ্যাঁ হলে হোক, সমস্যা কি? আপনি আমাকে বলতে আসার কে? রাইসা দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি কাউকে ভুল বুঝছি না। আপনি কে হন আমার যে আপনাকে ভুল বুঝবো? আচ্ছা, আমি যেহেতু কিছু হয় না তাহলে আমাকে জড়িয়ে ধরলে কেন? আমি কিচ্ছু জানি না। আপনি এখান থেকে চলে যান, আর কখনো আমার রুমে আসবেন না বা কথা বলারও চেষ্টা করবেন না। 100 বার আসবো, কারণ আমি কখনোই তোমার চোখ দিয়ে পানি পড়তে দেবো না। বাহ, অভিনয়টা দেখছি ভালোই পারেন। তো এখানে অভিনয় না করে অন্য জায়গায় গিয়ে করেন, কাজ দেবে। এখন এখান থেকে যান আপনি, আমার সহ্য হচ্ছে না। রাইসার কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। তাই খুব অপমানিত হয়ে রাইসার রুম থেকে বের হলাম। মনটা অনেক খারাপ, কিছুই ভালো লাগছে না। তাই কাউকে কিছু না বলেই বাসা থেকে চলে আসলাম। এদিকে আন্টি মানে রাইসার মা আমার জন্য নাস্তা আনতে গিয়েছিল, কিন্তু এসে দেখে আমি নেই। আমি মন খারাপ করে চুপচাপ বাসায় চলে এসেছি, কিছুই ভালো লাগছে না। তাই একা একাই ছাদে গিয়ে বসে রইলাম। আর তখনই তারিফ কল দিল। হ্যাঁ তারিফ, বল। কিরে কই তুই? তোকে কতবার কল দিলাম কিন্তু ধরছিলি না কেন? আসি একটু ছাদে। ধুর বেটা, সব সময় মজা ভালো লাগে না। আমি না হলেও 10 বার ছাদে গিয়েছি, কিন্তু তোর পাত্তা পাই নাই। এখন এসে দেখ। কতটা মন খারাপ অবস্থায় বলেই কলটা কেটে দিলাম। তারিফ এবং স্বামী সঙ্গে সঙ্গে ছাদে এসে দেখে আমি চুপচাপ ছাদের এক কোণায় মন খারাপ করে বসে আছি। মনে হচ্ছে ডিপ্রেশনে চলে গেছি। আমার কাছে ওরা এসেই বলল, কিরে কি হয়েছে? হঠাৎ মন খারাপ করে চুপচাপ বসে আছিস কেন? আর এতক্ষণ কোথায় ছিলি?
আমি এতক্ষণ মাথা নিচু করে রাইসের কথাগুলো ভাবছিলাম আর নীরবে চোখের পানি ফেলছিলাম। তাই আমি মাথাটা উঁচু করে ওদের দিকে তাকাতেই ওরা দেখলো আমি কান্না করছি। নীরব, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? দোস্ত, আমি হয়তো আর রাইসাকে আমার করে পাবো না। আরে কি বলছিস এসব? রায়সা তো তোরই। না দোস্ত, রাইসা আমাকে হয়তো ভুলে যাবে। আর হঠাৎ এগুলো বলছিস কেন? আর হ্যাঁ, ভালোবাসার মধ্যে এরকম একটু আধটু হয়েই থাকে, তাই বলে এভাবে বলিস না। আজকে রাইসাদের বাসায় গিয়েছিলাম, তখন তারিফ এবং শামীমকে সবকিছু খুলে বললাম। শামীম আমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, রাইসা তোমার সাথে এরকম করেছে, কিন্তু এখন বলো নীলা এখন কোথায় আছে? আমি কিভাবে বলবো নীলা কোথায় আছে? সেই ঘটনার পর থেকে তো নীলাকে আর দেখলামই না, মনে হয় তখনই চলে গেছে। হ্যাঁ, চলে যাবারই কথা, কারণ তোমার কথাগুলো সত্যি নীলার মনে মনে গিয়ে গেঁথেছে। তাই ওর ছলছল চোখ দেখেই বুঝতে পারছিলাম হয়তো ও কিছুটা বুঝতে পেরেছে। আচ্ছা শোন, একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আইডিয়াটা হলো তুই এখন নীলাকে কল দিবি, তারপর বলবি কাল সকালই ওর সাথে দেখা করতে চাস, কিন্তু এখন জায়গায় দেখা করবি যেখানে মানুষ খুবই কম। তারপর শামীম আমাদের দিকে তাকিয়ে কথাগুলো চুপচাপ শুনতেছে। তারপর আর কি, ওকে ইমোশনাল ভাবে অনেক কথা বলবি, দরকার হলে কান্না করে দিবি, আর বলবি তুই নীলাকে কখনোই পছন্দ করতি না, তুই পছন্দ করতি রাইসাকে, আর তুই নীলার সাথে অভিনয় করেছিলি যাতে ওর ভাইয়ার হয়ে প্রতিশোধ নিতে পারি। তারপর তুই সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে কান্না করতে করতে বলবি রাইসাকে একটু বুঝিয়ে বলতে, নাইলে রাইসাকে ছাড়া তুই বাঁচবি না। আর তখন এসব ইমোশনাল দেখে হয়তো এলিনার মায়া লাগতে পারে, আর যদি মায়া লাগে তাহলে অবশ্যই রাইসাকে সব কিছু খুলে বলবে, আর তখন পথ ক্লিয়ার। হ্যাঁ দোস্ত, এটাই একমাত্র পথ, আমাকে যে করেই হোক এই পথ ধরেই সফল হতে হবে। হ্যাঁ নীরব, এটাই একমাত্র পথ, তাই তুমি এখন নীলাকে কল দাও আর দেখা করতে বলো। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। কথাটা বলে তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বের করে নীলাকে কল দিলাম, কিন্তু নীলা কল ধরছে না, কারণ নীলা আমার কথাগুলো শুনে একটু কষ্ট পেয়েছে আর লজ্জাও পেয়েছে অনেক। নীলা ওর ভুল বুঝতে পেরেছে, আর ও এটাও বুঝতে পেরেছে জীবনে টাকাই সব না, প্রকৃত ভালোবাসাটাই আসল। তাই নীলা এগুলো ভেবেই কান্না করছিল। আমি নীলাকে 2বার কল দিলাম, কিন্তু ধরলো না। 3বারের বেলা কল দিতেই নীলার চোখের পানি মুছে কলটা রিসিভ করে বলল, এতবার কল দিচ্ছ কেন? নীলার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে ও কান্না করছে। নীলা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিকই আছি। কি বলবে বলো। আসলে নীলা, তোমার সাথে একটু দেখা করতে চাই। সরি, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। প্লিজ নীলা, একটাবার দেখা করো। আমি তোমাকে জাস্ট কিছু কথা বলবো, তারপরে চলে আসবো। আচ্ছা বলো। নীলা, মোবাইলে না, তোমার সাথে দেখা করে কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে, কোথায় কখন আসতে হবে বলো, আমি সময় মতো চলে আসবো। নীলার কথাটা শুনে অনেকটাই খুশি হয়ে বললাম, কাল সকাল 8টায় স্বপ্নপূরণ রেস্টুরেন্টে চলে এসো। কিন্তু ওই রেস্টুরেন্ট তো সকাল 10টায় খোলে। আরে সমস্যা নেই, ওটা আমাদেরই রেস্টুরেন্ট। আমি ম্যানেজারকে বলে 8টায় রেস্টুরেন্ট ওপেন করতে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। কথাটা বলেই কলটা কেটে দিল। মনে হচ্ছে আমার প্রতি অভিমান করছে। যাই হোক, আমার মনে যত কষ্ট ছিল তা এক নিমেষেই দূর হয়ে গেল, কারণ নীলার সাথে দেখা করে ওকে এমনভাবে বোঝাবো তাতে নীলা বাধ্য হয়ে রাশিকে বুঝিয়ে বলবে। আর আমি জানি নীলা রাশিকে সবকিছু বুঝিয়ে বললে রাশি ওর সব অভিমান ভুলে আমাকে কাছে টেনে নেবে। নীলার সাথে কথা বলা শেষ করে 3জন মিলে খুশিতে নাচতে লাগলাম। আমি রাশির কথায় যতটা না কষ্ট পেয়েছিলাম তার থেকেও এখন দ্বিগুণ আনন্দ হচ্ছে। আমরা 3জন ছাদে 3জনের হাত ধরে নাচানাচি করছি আর হাসছি। ঠিক তখনই ভাই আর ভাবি ছাদে উপস্থিত। আর এদিকে কখন যে অনেক রাত হয়ে গেছে টেরই পায় নাই। ভাইয়া এবং ভাবি আমাদের কাণ্ড দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে আর হাসছে। ঠিক তখনই আমরা তাদের দেখে নাচা বন্ধ করে এমন ভাব করলাম মনে হচ্ছে আমরা কিছুই জানি না। আমাদের থেমে যেতে দেখে ভাবি হাসতে হাসতে বলল, আরে আরে, ভালোই তো নাচছিলে, থেমে গেলে কেন? ভাবির কথা শুনে আমরা 3জন 3জনের দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেয়ে বললাম, আসলে ভাবি আজকে ভাইয়ার বিয়ে, নতুন ভাবিও বাসায় এসেছে, তাই আনন্দে একটু নাচছিলাম। বুঝলাম, কিন্তু রাত কয়টা বাজে খেয়াল আছে? কয়টা আর বা বাজবে, 9টা 10টা। কথাটা বলে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। তাই আমি ভাবিকে বললাম, আরে এত রাত কিভাবে হলো? সেটা তুমি তো ভালো জানো, ভেবে দেখো কোথায় গিয়েছিলে। ভাবির কথাটা শুনেই মনের মধ্যে খোঁচা দিতে লাগলো। ভাবি আর ভাইয়া জেনে গেল না তো আমি কাউকে না জানিয়ে ভাবিদের বাসায় গিয়েছিলাম। আমি তখন একটু তোতলাতে তোতলাতে বললাম, কই, আমি তো কোথাও যাইনি, আমি তো ছাদে ছিলাম। আমার কথাটা শুনে ভাইয়া বলল, চুপ, একদম মিথ্যা বলবি না, আমরা জানি তুই রাইসের সাথে দেখা করতে গেছিলিস।
না না ভাইয়া, মিথ্যা কথা, আমি রাইসের সাথে দেখা করতে যাইনি। তুই রাইসের সাথে দেখা করতে যাসনি? এই রে, মনে হয় ফেসে গেলাম, এখন কি হবে? ভাবি তো আমাকে খারাপ ভাববে, কিন্তু তবুও আমি একটু সাহস নিয়ে জোর খাটিয়ে বললাম, না ভাইয়া আমি তো যাইনি। ভাবি আমার কথা শুনে হাসছে, আর তখনই ভাইয়া বলল, বুঝলাম তুই যাসনি, তাহলে রাইসাকে ডাক দেই। আমি ভাইয়ার মুখে রাইসার নাম শুনে একটু ভয় পেয়ে গেলাম, আর মনে মনে ভাবলাম তাহলে নিশ্চয়ই রাইসা ভাইয়া আর ভাবিকে সবকিছু বলে দিয়েছে। কিন্তু এখন কি হবে? নতুন ভাবি যদি এসব শুনে তাহলে তো আমাকে খারাপ ভাববে। তাই আর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শামীম আর তারিফও কথা বলছে না। আমরা তিনজনে চুপচাপ দাঁড়িয়ে আর চোখে তিনজনের দিকে তাকাচ্ছি। আর তখনই ভাইয়া বলল, তো রাইসাকে তুই ভালোবাসিস তাই না? আমি মাথা নাড়িয়ে না বললাম। আর তখনই রাইসা ভাইয়া এবং ভাবির পেছন থেকে বেরিয়ে এসে বলল, তো বেআই সাহেব, রাইসাকে যেহেতু ভালোবাসেন না, তাহলে কাকে ভালোবাসেন শুনি? রাইসার কণ্ঠ শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। রাইসার কথা আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। আমি সঙ্গে সঙ্গে ভাইয়া এবং ভাবির দিকে তাকিয়ে দেখি রাইসা ভাইয়া এবং ভাবির পাশে দাঁড়িয়ে আছে। আমি রাইসাকে দেখে কি বলবো কিছু বুঝতে পারছি না। এক কথায় সবকিছুই স্বপ্ন স্বপ্ন লাগছে, একটুও বিশ্বাস হচ্ছে না। কিরে, এবার বল তুই কাকে ভালোবাসিস? ভাইয়ার কথাটা শুনে এবার বিশ্বাস হলো আমি বাস্তবেই আছি। তাই সঙ্গে সঙ্গে এক চিলতে হেসে দৌড়ে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ ভাইয়া, আমি রাইসাকে অনেক ভালোবাসি, এক কথায় নিজের থেকেও অনেক বেশি। ভাবি আমার কথা শুনে হি হি করে হাসতে লাগলো। আর তখন আমি ভাইয়াকে ছেড়ে রাইসার দিকে তাকালাম। রাইসা আমার দিকে তাকিয়ে আছে, দুজনের দিকে তাকিয়ে আছি। আর তখন রাইসা ওর ভ্রু দিয়ে ইশারা দিয়ে কি যেন বোঝালো। আর তখন আমি ওর থেকে চোখ সরিয়ে নিজের মাথা নিচু করে বললাম, ভাইয়া তোমরা জানলে কিভাবে আমি রাইসাকে ভালোবাসি? আরে শুধু তুমি না, রাইসাও তোমাকে অনেক ভালোবাসে, তাই তো তোমার জন্য আজকে সারা দিন কান্নাকাটি করছে। তাহলে রাইসাই তোমাদের এই কথা বলেছে? না, রাইসা বলেনি, আমার মা বলেছে। আমি ভাবির মুখে তার মায়ের কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। তাই সঙ্গে সঙ্গে বললাম, কি তোমার মা বলেছে মানে? আন্টি কিভাবে জানলো? আরে তুমি যখন আমাদের বাসায় গিয়েছিলে তখন আম্মু তোমাকে বলেছিল রাইসা অনেক কান্না করছে, তোমাকে রাইসার কাছে যেতে। কিন্তু তখন আম্মু কিছুক্ষণ পরেই তোমার পেছনে পেছনে রাইসার রুমের সামনে যায়, আর তখনই তোমাদের কথাবার্তা শুনতে পায় আর আমাকে জানায়। তখন আমি রাইসাকে কল দিয়ে ওর কাছ থেকে সব কিছু শুনেই তোমার ভাইয়াকে বিষয়টা বলি, আর তখন তোমার ভাইয়াও সব সত্যিটা আমাকে বলে দেয়। তাই আমি তখনই রাইসাকে এইখানে নিয়ে আসছি। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কারণ ভুলটা তো রাইসার ছিল, তাই আগে রাইসাকে সরি বলতে হবে, নাহলে আমি একবারই কথা বলবো না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আর তখনই ভাবি রাইসাকে ইশারা দিল আমাকে সরি বলতে। আর তখনই রাইসা আমার সামনে এসে বলল, নীরব, সরি, আমি আসলেই সব কিছু ভালোভাবে বুঝতে না পেরে তোমাকে ভুল বুঝেছিলাম। একটু আগে নীলাও আমাকে কল দিয়েছিল। নীলা কল দিয়ে বলল তুমি নাকি নীলাকে কল দিয়ে দেখা করতে বলেছো, এবং এটাও বলেছো তুমি নাকি নীলাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো। নীলা তোমার কথাগুলো শুনেই বুঝতে পেরেছিল তুমি আমার কথাই ওকে বলবা, তাই ও কল দিয়েই আমাকে সত্যিটা বলে দিয়েছে। তো এখন ভুলটা ভেঙেছে তো? হুম। আর কখনো ভুল বুঝবো না তো? আর কখনোই না। আমি রাইসার কথাটা শুনে মিষ্টি একটা হাসি দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। খেয়ালই ছিল না এখানে ভাইয়া এবং ভাবিও আছে। যখনই মনে পড়লো এখানে ভাইয়া এবং ভাবি দাঁড়িয়ে আছে, ঠিক তখনই রাইসাকে ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আর তখনই বাবা এসে হাজির। কিরে, বাদরটা কোথায় লুকিয়েছে? এই তো বাবা, এখানেই দাঁড়িয়ে আছে। ভাইয়ার কথাটা শুনে বাবা আমার সামনে এসেই একটু রেগে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই থাপড়িয়ে বসবে। বাবা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই একটু ভয় পেয়ে বাবার দিকে তাকাতেই বাবা হুট করে বলল, তুই আসলেই একটা গাধা। আগে বলবি না তুই আর রাইসা একে অপরকে ভালোবাসিস? তাহলে তোর ভাইয়ার সাথে তোরও বিয়ে দিয়ে দিতাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে সবাই হাসতে লাগলো। আর তখন আমিও হেসে বললাম, বাবা সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু এখন তো দিলে ঝামেলা বাড়িয়ে আবারও সবাইকে দাওয়াত দিতে হবে, সবকিছু নতুন করে সাজাতে হবে। আমি কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে থেকে রাইসার দিকে তাকালাম। রাইসা লজ্জা পাচ্ছে, তাই মাথায় ওড়না দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যাই, অনেক কাজ পড়ে আছে। আগে রুমে গিয়ে প্ল্যান করতে হবে, তারপর বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। কথাটা বলেই বাবা চলে গেল। আর তখন ভাইয়া এবং ভাবি বলল, এখন আর কি, হয়েই তো গেল। এবার তোরা দুজনে যত খুশি কথা বল, আমি যাই, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। কথাটা বলেই সবাই চলে গেল। আর তখন তারিফ এবং শামীম আমাকে চোখ টিপে হাসতে হাসতে চলে গেল। এখন আর সাথে কেউ নেই, শুধু আমি আর রাইসা। আমি রাইসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে রাইসার দিকে যেতে থাকলাম।
আর তখন রাইসা বলল, এই কি হয়েছে তোমার? এভাবে আমার কাছে আসছো কেন? বারে আমি কাছে আসবো না তো কে আসবে? আর এমনি তো তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিল, তাই এখন তোমার থেকে সেই কষ্টের শোধ তুলবো। এই কথা শুনেই রাইসার দিকে এগোতে এগোতে রাইসা আমার কথাটা শুনেই ভয়ে ঢোক গিলতে লাগলো, এক পা করে পেছতে লাগলো। আর তখনই রাইসা পেছনে যেতে যেতেই ছাদের দেয়ালের সাথে ওর পিঠ ঠেকে যেতেই রাইসা আর পেছে ও যেতে পারলো না। তাই সঙ্গে সঙ্গে আমি রাইসার আমার দুহাত দিয়ে দেয়ালের সাথে চেপে ধরেই ওর খুব কাছে এসেই বললাম, এবারে কোথায় যাবে? রাইসা আমার কথাটা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছে না, বরং লজ্জা পাচ্ছে। তাই রাইসা অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে আসছে, কিছুই বলছে না। আমি আস্তে আস্তে রাইসা আরো কাছে যেতেই রাইসার শ্বাস প্রশ্বাসের শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো, আর ওর বুকটাও ধুক ধুক করতে লাগলো। রাইসা কোনো কথা বলছে না, চুপচাপ অন্যদিকে ফিরে মিটে মিটে হাসছে। ঠিক তখনই আমি সুযোগ বুঝে আস্তে করে রাইসার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁটটা মিলিয়ে দিতেই রাইসা একটু কেঁপে উঠলো। তাই আমি ওর ঠোঁটে একটা চুমু দিয়েই জড়িয়ে ধরলাম। রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে আর বলছে, শোনো, কখনো কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবা না, তুমি শুধু আমার দিকে তাকাবা। যদি কখনো শুনি তাহলে কিন্তু খবর আছে। তাই তো কি করবা শুনি? একদম মেরে ফেলবো, তারপর আমিও মরে যাব। ধুর পাগলি, তুমি তো আমার সব, আর আমার কাছে তুমি তো পৃথিবীর সেরা সুন্দরী, তাই তোমাকে রেখে কিভাবে অন্য মেয়েদের দিকে তাকাবো বলো? হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। আরে এগুলো পাম না, ভালোবাসা। কথাটা বলেই হেসে আবারও রাইসাকে জড়িয়ে ধরলাম, আর রাইসাও মিষ্টি হেসে আমাকে জড়িয়ে ধরলো। আর এভাবেই আমাদের গল্পের সমাপ্তি ঘটলো।